নাম দিয়ে দিতে পারবো। 220টা ফ্যাক্টরি 2024 এবং 25 সালে বন্ধ হয়েছে। আমার কাছে যে নিউজ আসছে ওনার পর্যন্ত পৌঁছাই নাই আমাদের চিঠিটা। ডিক্লাইন করতেছে, এই জন্য অ্যালার্মিং। গ্যাস সরবরাহ আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রেশার পাচ্ছে না। বিজিএমএ যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলো যদি আমরা ঠিক করে সরকার যদি শুনে, ব্যবসায়ীরা কি বলে, মানে ওয়ান ওয়ে কনভারসেশনাল হবে না, ইট হ্যাজ টু বি বোথ ওয়ে কনভারসেশন। পোশাক শিল্পকে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে বড় করা হয়েছে, নট কারেক্ট। লিডারশিপ যে একই শর্তের আবদার কিন্তু জাপানও করছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন করছে। ইন্ডিয়ার যেটা বললেন যে অ্যাডিশনাল ট্যারিফ, উই শুড নট বি ভেরি হ্যাপি। স্বাগত জানাচ্ছি বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টির আজকের পর্বে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে, যে খাতটি দেশের রপ্তানি আয়ের প্রধান ভিত্তি এবং সবচেয়ে বড় কর্মসংস্থানের উৎস। প্রায় 3.5 দশক ধরে এ খাত শুধু অর্থনীতির চাকাই ঘুরিয়ে চলেনি, লাখো মানুষের জীবিকা, নারীর ক্ষমতায়ন আর দেশের ভাবমূর্তিরও প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক বাজার অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানা বিষয় এখন আলোচনায়। আজকের অন্তর্দৃষ্টিতে আমরা জানতে চাই এই বাস্তবতাকে উদ্যোক্তারা কিভাবে দেখছেন, শিল্প সংশ্লিষ্ট নেতারা কি ভাবছেন। আমাদের সঙ্গে আছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং আমাদের সঙ্গে আছেন শাসা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ। আপনাদের দুজনকেই বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে স্বাগত। আমার প্রথম প্রশ্ন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে। টানা 3 মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক এবং এটা ওভারঅল বলছি, কিন্তু যদি শুধু পোশাক খাত ধরি সেখানেও তাই, কারণ পোশাক খাতই তো বড় স্টেক। তো এর প্রধান কারণ কি? প্রথম কথা হচ্ছে 3 মাস মানে হচ্ছে আপনার অক্টোবর, সেপ্টেম্বর এবং আগস্ট। সেপ্টেম্বর, অক্টোবর। আগস্টেরটা এটা হলো এই কারণে হয়েছে, হুইচ ইজ অলরেডি মানে জাস্টিফাইড, যে ইউএস ট্যারিফ অ্যাভয়েড করার জন্য বায়াররা চাচ্ছিল যত বেশি গুডস জুলাই শিপমেন্ট করা। আমরাও চাচ্ছি, যেহেতু হাই ট্যারিফ। তো ওই জুলাই দেখবেন যে গ্রোথ কিন্তু অনেক বেশি, 24 আর 21। ওইটারই ইম্প্যাক্ট হয়েছে আগস্টে। সেপ্টেম্বর আমাদের অলওয়েজ একটু লিন, বিশেষ করে ওভেন গার্মেন্টসের ক্ষেত্রে। এই দুইটা আপনার মোটামুটি অ্যাকসেপ্টেবল আছে। বাট অক্টোবরে এসে যে ডিক্লাইন করলো, এইটা আসলেও রিয়েলি কনসার্ন এটা নিয়ে। সো এইটা আমরা যে বলছিলাম যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে এবং হয়েছেও, সেটার একটা ইম্প্যাক্ট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক ফ্যাক্টরি চলছে কিন্তু ফুল ক্যাপাসিটিতে চলছে না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে অনেকের ব্যাংকিং সমস্যা হচ্ছে। ফ্যাক্টরি আছে, আন্ডার ক্যাপাসিটি চলছে, কিন্তু এলসি খুলতে পারছে না। এলসি খুলতে পারছে না এই জন্য যে প্রিভিয়াস রেজিমের সময় যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছিল এখন কাটডাউন। 2টা কারণ আমার এর মধ্যে। একটা হলো রিয়েলি তাদের কাটডাউন হওয়া উচিত, কারণ তারা আনডিউ ফ্যাসিলিটি নিয়েছিল। আর একটা হচ্ছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওই নির্দিষ্ট ব্যাংকের যে হিডেন এনপিএল ছিল ওটা সারফেসে চলে আসছে। আসাতে বাংলাদেশ ব্যাংক যখন তাদেরকে কন্ট্রোল করা শুরু করছে, তারা তাদের নিজেদের কারণেই এলসি দিতে পারছে না। যেমন যে 5টা ব্যাংক যখন মার্জিং হলো, এর মধ্যে এক্সিমে আমাদের মেম্বার আছে প্রায় 250। তাদের পেমেন্ট আসছে আপনার, আসার পরে ওই টাকাটা তারা দিতে পারছে না। সো এইসব ছোটো ছোটো জিনিস হয় কি ইম্প্যাক্ট করে, কারণ সবার হলো এই শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি তো সেম না, ঠিক আছে না। কেউ দেখা যাচ্ছে মাত্র 2 কোটি টাকা টাইম মতো না পেলেও ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য সো ফার অ্যানালিসিস। আমরা আমাদের ইউডি ইস্যু কীভাবে হয়েছে এই অক্টোবরে, যেটার ইম্প্যাক্ট হবে ডিসেম্বরে, এবং সেপ্টেম্বরে ইউডি কী হয়েছে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আগামী নভেম্বর ডিসেম্বরে কি হবে। আর এইটা কিভাবে মোকাবেলা করা যায়, দেখেন এটা তো প্রতিনিয়ত আমরা বলছি যে বিজনেস চ্যালেঞ্জ, প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস যেখানে রিডিউস হওয়ার কথা বাড়ছে, পোর্টের ট্যারিফ বাড়াই দিচ্ছেন, এখানে কিছু ইম্প্যাক্ট হবে না, হয়েছে। তারপরে আপনার ধরেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, এনার্জি ক্রাইসিস, ঢাকা চিটাঙের রোড, সো আর রেড টেপ তো আছেই। সো ওই মূল জায়গায় হাত না দিলে এই সমস্যাগুলো হবে। এইটা মনে করার কোনো কারণ নাই যে যতই চ্যালেঞ্জ আসুক আর এক্সপোর্ট বাড়তেই থাকবে, এটা না। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা ফেস করে এগুলো যদি রিজলভ করতে পারি, তাহলে আবার এক্সপোর্ট ঘুরে দাঁড়াবে। আপনি একটি শব্দ ব্যবহার করেছিলেন অ্যালার্মিং, অক্টোবরের ফিগারটা, কিন্তু অ্যালার্মিং কেন সেই ব্যাখ্যাটা একটু বলবেন? যেহেতু ডিক্লাইনিং,
ডিক্লাইন করতেছে, এই জন্য অ্যালার্মিং। এবং প্রথম 2 মাসটা আমরা জাস্টিফাই করতেছি যে আগস্টেরটা এবং সেপ্টেম্বরটা, এটা তো এখন জাস্টিফাই করতে পারতেছি না যে এটা কী কারণে হয়েছে। সো এইটা যদি এই ট্রেন্ড থাকে তাহলে অ্যালার্মিং হবেই। আমি শামস মাহমুদের কাছেও যাব ওই একই প্রশ্নে, যে উদ্যোক্তা পর্যায়ে আসলে আপনারা কিভাবে মোকাবেলা করছেন এই যে ডাউন ট্রেন্ড যেটা দেখছি? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে প্রেসিডেন্ট মহোদয় যে কথাগুলো বললো কমপ্লিটলি এগ্রিয়েবল, হ্যাঁ। কিন্তু এখানে আমার যেমন গার্মেন্টসও আছে, আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজও আছে, টেক্সটাইল। তো টেক্সটাইলে আমি একটা জিনিস দেখছি যে আমাদের অর্ডার ফ্লোটা, যেমন আমার ফ্যাক্টরি ফর এক্সাম্পল ওভারবুকড, হ্যাঁ। আমার 100% ক্যাপাসিটি বুকড টিল জানুয়ারি পর্যন্ত ইজ বুকড। তো আমি দেখতে পাচ্ছি যে অর্ডার ফ্লোটা আসছে। কিন্তু আমি যখন ওইখান থেকে যখন গার্মেন্টসে দিচ্ছি সাপ্লাই, তখন যেটা আমি লক্ষ্য করছি ওটা হলো যে প্রত্যেকটা গার্মেন্টসে ধরেন মানে আপনার এই যে ওয়াশিং ইউনিটগুলো খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যেখানে আপনার আনইন্টারাপ্টেড একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস প্রেশার লাগে। সবাই কিন্তু এখন সাফার করছে গ্যাস ঠিক করে, মানে গ্যাস সরবরাহ আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রেশার পাচ্ছে না। তো এখন যখন ওদের সাথে কথা বলছি, কারণ আমার হলো যে যত তাড়াতাড়ি আমার থেকে ফ্যাব্রিকটা নিবে আমি তত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারি টাকাটা, হ্যাঁ। কিন্তু যেটা হচ্ছে যে ওখানে দেখছি যে ডিলে হচ্ছে। যখন আমি জিজ্ঞেস করছি ডিলে কেন করছেন, তখন বলছে দেখো আমার ঠিক করে গ্যাস পাচ্ছি না আমি, পর্যাপ্ত পরিমাণ প্রেশার। তো ওনারা যেটা লক্ষ্য করেছি যে ওই শিপমেন্ট একটু পিছিয়ে দিচ্ছে, আস্তে আস্তে শিপমেন্ট পিছিয়ে দিচ্ছে। এবং ওনারা যদি কথার কথা যে 1000 পিস ক্যাপাসিটি আছে প্রোডাকশন করার, ওনারা কিন্তু 1000 পিস নিচ্ছে না, ওনারা নিচ্ছে 800 পিস 700 পিস। কারণ যদি ডেলিভারি না করতে পারে পরে কিন্তু বায়ার ওই পেনাল্টি দিয়ে ওনাদের উপর আরোপ করে দেবে এটা। কিন্তু আপনি যে এই যে চ্যালেঞ্জের কথা বললেন, আমাদের তো এই বছরেই যদি আমরা ওভারঅল এক্সপোর্টের টার্গেট দেখি অ্যারাউন্ড 65.5 বিলিয়ন ডলার, এবং শুধু পোশাক খাতের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে কি $50 বিলিয়ন, 44.49। এই লক্ষ্যটা আসলে কি তাহলে বাস্তবসম্মত? না, এখানে তো দেখেন টার্গেট দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু এখানে গ্লোবাল যে সিনারিও যেটা, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল একটা জিনিস ইজ অ্যাপারেন্ট, ওটা হলো যে আমেরিকায় ট্রাম্প ট্যারিফের কারণেই আপনার ওখানে একটা ইনফ্লেশনারি এফেক্ট উই ক্যান সি, হ্যাঁ। সো ইনফ্লেশন হলে কী হবে, কনজাম্পশন কমে যাবে। তো কনজাম্পশন যখন কমে যাবে, ওইটার একটা নকডাউন এফেক্ট কিন্তু ইউরোপে হবে। আপনি যদি সোফার তারপরে এগুলো যদি ফলো করেন, হ্যাঁ, আপনি দেখবেন যে ওখানে রেট বেড়ে যাচ্ছে। তো দ্যাট মিনস কস্ট অফ বোরিং ইজ গোয়িং আপ, স্পেশালি অলসো ইন ইউরোপ। সো কস্ট অফ লিভিং ইজ অলসো গোয়িং আপ। তো ওখানে একটা কনজাম্পশনের উপর কিন্তু ডিক্লাইন করবে। অ্যান্ড ট্রাম্প ট্যারিফের কারণে আরেকটা যে জিনিসটা যেটা হবে, যেটা আমাদের এখানে নীতি নির্ধারক যে জিনিসটার সময় ওভারলুক করে থাকে, মানে কোনো একটা গ্লোবাল হলেই ওরা বলে দেয় যে বাংলাদেশে এবার মানে অনেক অর্ডার আসবে, প্রচুর অর্ডার আসবে, চায়নার থেকে ডাইভার্ট হবে, এটা হবে ওটা হবে। কিন্তু এটা কিন্তু মানে বাস্তবতা কিন্তু এটা সত্যি না। বিকজ এইখানে বিকজ অফ গ্লোবাল কনজাম্পশন যদি কমে, সাপোজ আমেরিকায় বাংলাদেশ থেকে মানে চায়নার থেকে 100 পিস ধরেন ইম্পোর্ট করতো ওনারা, এখন ট্রাম্পের ট্যারিফের কারণে ওটা ধরেন 80 পিস এক্সপোর্ট হবে। ওই 20 পিস যে এক্সেস ক্যাপাসিটি আছে, ওনারা কিন্তু আমেরিকা কনসেন্ট্রেশন বাদ দিয়ে এখন ইউরোপের দিকে কনসেন্ট্রেট করবে। তো ওইটাই হলো আমাদের ব্রেড অ্যান্ড বাটার। মানে বাংলাদেশের জন্য ভ্যালু এডিশন কিন্তু আমরা ইউরোপে মেইনলি করে থাকি, দ্যাটস দ্য মেইন এক্সপোর্ট মার্কেট। সো ওখানে আমি একটা প্রাইস ওয়ারের মধ্যে কম্পিটিশনে পড়ে যাচ্ছি, আমার অর্ডার লেভেলও ওখানে একটা ইম্প্যাক্ট হবে। তো এগুলো সব কিছু নিয়ে কিন্তু ইটস এ চ্যালেঞ্জিং থিং। তো এইগুলোরও কিন্তু একটা এফেক্ট আছে, মানে এখানে অর্ডার ফ্লোর আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেটা হলো যে বাবুভাই যেমন ওয়ান অফ দ্য বেস্ট গার্মেন্টস ইন বাংলাদেশ উনি চালাচ্ছে, হ্যাঁ। সবাই কিন্তু সব গার্মেন্টস কিন্তু ওনার গার্মেন্টসের মতন না, হ্যাঁ। এখানে 750টা ইফ আই এম নট রং এসএমই আছে বিজিএমএতে, হ্যাঁ, 1300, রাইট। সো ওনাদের কিন্তু ওনার যে সক্ষমতা আছে ওই সক্ষমতা নয়, ওনারা বায়ার আবার ডিফারেন্ট। আবার এখানে যে অ্যাডিশনাল যে কস্ট, যেটা যেমন পোর্টের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে, ক্যারেজ কস্ট বেড়ে গেছে, তারপর গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে, সব কিছু যে নকডাউন এফেক্ট, ব্যাংকিং চার্জও বেড়েছে, হ্যাঁ, ইন্টারেস্ট রেটও কিন্তু এখন অনেক উচ্চ হারে। তো এইখানে যে যে এসএমইরা মেইনলি যে কাজ করে থাকে এগুলো এন্ট্রি পয়েন্ট প্রোডাক্ট, বেসিক প্রোডাক্ট, হ্যাঁ, উইচ ইজ প্রাইস সেন্সিটিভ, ইলাস্টিসিটি অনেক এফেক্ট করে ওখানে। সো ওখানে ইভেন আপনি মানে দেখলে জিনিসটা মনে হয় বেশি না যে 2 ইউরো বাড়ালে কী হয়, হ্যাঁ, কিন্তু 2 ইউরোই কিন্তু কনজাম্পশনটা হিট করবে। অ্যান্ড এসব ফ্যাক্টরি কিন্তু কেটার করে মেইনলি ওই সেন্সিটিভ বায়ারদের ওখানে। তো এই সব কিছু নিয়ে কিন্তু মানে যদি আপনি দেখেন যে অর্ডার ফ্লোর, দের ইজ আ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ সামনে, এই বিকজ অফ গ্লোবাল জিওপলিটিক্যাল সিনারিও অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আছে যে
যে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্টগুলো আমরা চাইলে চায়নার যে প্রোডাক্ট ক্যাটাগরি যেগুলো আমেরিকা এক্সপোর্ট করে অথবা ইয়েতে এক্সপোর্ট করে বাংলাদেশ কিন্তু ওটা করে না। অ্যান্ড আমাদের যে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট যেমন প্যারেট জ্যাকেট অথবা ব্লেজার অথবা চিনোজ, হ্যাঁ, যেগুলো একটু ভ্যালু অ্যাডিশন যেখানে আছে, এখানে কিন্তু 100% দ্য র মেটেরিয়ালস অলমোস্ট 100% ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না, স্পেশালি সিনথেটিক যদি আপনি বলেন, ম্যানমেড ফাইবার যদি বলেন। সো আমার যদি পোর্টের একটা ডিসিশন অথবা সরকারের ডিসিশনের জন্যে 5 দিন ধরে আমি মাল খালাস না করতে পারি, আর যেখানে টাইম সেন্সিটিভ একটা জিনিস আছে, তখন কিন্তু আমি ভয়ে কিন্তু পরে আমি এই অর্ডারটার নিব না। সো এইসব সব সমস্যার জন্য কিন্তু যেটা আছে যে গ্যাসের একটা সমস্যা আছে, ব্যাংকিং একটা বড় চ্যালেঞ্জ আছে, অ্যাট দ্য সেম টাইম আপনার এই লিড টাইম মানে লজিস্টিক্স সরকারের যে মানে যেই ইয়েগুলো নিচ্ছে, ডিসিশনগুলো নিচ্ছে, এটা কিন্তু সমন্বয় করে নিচ্ছে না। অ্যান্ড এটার বড় বিগেস্ট উদাহরণ হলো যে এনবিআর যখন বায়োপিউরিফিকেশন করার সময় তখন যে বন্ধটা হয়েছিল, ওইটার একটা নকডাউন এফেক্ট কিন্তু উই আর স্টিল স্ট্রাগলিং ওখান থেকে উঠে আসতে। যারা দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা আছেন তারা অনেকেই অনাগ্রহ প্রকাশ করছে পোশাক খাতে ব্যবসাটা ধরে রাখার ক্ষেত্রে। নতুন প্রজন্মকে ধরে রাখার ক্ষেত্রে বা আকৃষ্ট করতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে তো একটা মানে পলিসির একটা সমন্বয় লাগবে। যেমন ফর এক্সাম্পল এখন যে সেকেন্ড থার্ড জেনারেশন যারা আসছে এদের কিন্তু সবার শিক্ষা আছে, হ্যাঁ, ধরেন এরা মোস্ট অফ দেম আর এডুকেটেড, হাইলি এডুকেটেড। ওনারা যদি চায় ওনারা কিন্তু যে ওয়েলথ ক্রিয়েটেড যেটা হয়েছে ওটা নিয়ে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারে ইজিলি, হ্যাঁ। কিন্তু এই ধরেন যে যে স্ট্রাগলটা, যে আমি গভর্নমেন্ট অফিসে গিয়ে এনবিআর এর সাথে এদের সাথে যে যে ইয়েটা হয় আমাদের, এইটা কিন্তু অনেকে নিতে পারবে না। অ্যান্ড অলরেডি আপনি দেখবেন যে অনেকগুলো বড় বড় ফ্যাক্টরিও কিন্তু এখন আস্তে আস্তে একটু সাইজে ছোট হচ্ছে, ইয়ে করছে, অ্যান্ড দে আর অলসো ডাইভার্সিফাইং ইন আদার বিজনেস অ্যাজ ওয়েল, অন্যান্য খাতেও যাচ্ছে। তো এই জিনিসটা ইজ অ্যালার্মিং। বাট এখানে একটা জিনিস আছে যে উই আর স্টিল, মানে আমরা এখানে বসে যে কথা বলছি, দ্যাট শোজ দ্যাট উই স্টিল বিলিভ দ্যাট বাংলাদেশ এখানে অনেক গ্রোথ পোটেনশিয়াল আছে, আমরা এখনও আনট্যাপ করিনি। উইথ দ্য রাইট পলিসি অ্যান্ড বিজিএমএ যে উদ্যোগগুলো নিচ্ছে, এগুলো যদি আমরা ঠিক করে সরকার যদি শুনে, ব্যবসায়ীরা কী বলে, মানে ওয়ান ওয়ে কনভারসেশনাল হবে না, ইট হ্যাজ টু বি বোথ ওয়ে কনভারসেশন। ওই এনেবলিং অ্যাটমসফিয়ার যদি থাকে, বাংলাদেশ ইজ স্টিল one of the best places for investment আমরা মনে করি, and we have a long way to go. আমাদের যারা পোশাক খাতের সূচনা যাদের হাত দিয়ে, আমি যদি দুই একজনের নাম বলি, যেমন রিয়াজউদ্দিন সাহেব বা এম নুরুল কাদের সাহেব, তাদের যে অবদান আপনাদের এই পোশাক খাতের ক্ষেত্রে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং তাদের যে ভাবনা, সেটা কি আজকের শিল্প কাঠামোয় জীবিত আছে? দেখেন, ভাবনাটা তো সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয়। ওই সময়ের ভাবনাটা ওই সময়ের জন্য যথেষ্ট থাকলেও, বাট যেটা আছে যে ওনাদের যে অবদান, এটা তো অবশ্যই এটা তো আপনার অপরিসীম। যে একজন নুরুল কাদের খান যদি 80 জন তরুণকে নিয়ে কোরিয়ায় না যেতেন এবং ওদেরকে ট্রেনিং দিয়ে না আনতেন, এবং উনি হয়তো জানতেন যে এদেরকে সবাইকে এদের ধরে রাখা যাবে না, এদের যে পোটেনশিয়ালিটি পরবর্তীকালে ধরে রাখা যায় নাই, তারা সবাই উদ্যোক্তা হয়েছে এবং তারা একসময় ওই দেশ গার্মেন্টস চেয়ে বেশি ভালো ব্যবসা করছে। রিয়াজ গার্মেন্টস হয়তো ট্রেনিং দেয় নাই, বাট ওনারও তো অবদান ছিল। সো ওনাদেরকে কি, ওনারা তো এই স্বীকৃতি পাওয়ার জন্য করেন, ওনারা দেশের জন্য করছেন। আর যেটা করে দিয়েছেন, এই যে মাঝে মাঝে বলা হয় না যে পোশাক শিল্পকে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে বড় করা হয়েছে, নট কারেক্ট। সে লিডারশিপ, নুরুল কাদের খান, রিয়াজ সাহেব, পরবর্তীকালে আরও যারা আসছে, এই লিডারশিপটা ওনার দিয়েছেন। আমি অন্য কোনো সেক্টরকে খাটো করতে চাই না, কিন্তু দেখেন পোশাক শিল্পটা গড়ে উঠছে এখন সম্পূর্ণ ইম্পোর্টেড র মেটেরিয়াল, নিজের কিচ্ছু নাই। যখন শুরু করছিলাম ওভেন ফ্যাক্টরি, এখন তো ধরেন অ্যাটলিস্ট ফাইবারটা বাইরে থেকে আসছে, এখানে ইয়ার্ন তৈরি করছে, ওনার কাপড় তৈরি করছেন, ব্যাকওয়ার্ড লিঙ্ক স্ট্রং হয়েছে। যখন জার্নিটা শুরু হয়েছিল সবই তো ইম্পোর্টেড। অন দ্য আদার হ্যান্ড ধরেন অন্য সেক্টর, আমি নাম বললে বিরোধ তৈরি হবে, বলবো না, অন্য অনেক সেক্টরে র মেটেরিয়াল দেশে ছিল বা আছে, কিন্তু ওইটাভাবে ফ্লারিশ করে নাই, করতে পারতো। সো ওনাদেরকে এইভাবেই মূল্যায়ন আমরা করব যে ওনাদের জন্যই আজকে এই ইন্ডাস্ট্রিটা এই জায়গায় আসছে, এবং নট অনলি ইন্ডাস্ট্রি বাট অলসো আওয়ার ইকোনমি, সো এইটা আসছে। আর এই তো আপনি বলছিলেন যে আমাদের বিশেষ করে শামস সাহেব বলছিলেন যে
জ্বালানি সংকটটার কথা? আমরা তো জ্বালানির সংকট উত্তরণ ঘটাতে পারবো না, আমরা সমস্যাগুলোর কথা বলতো এবং সমস্যার সম্ভাব্য সমাধান কি সেটা বলতে পারবো। কারণ জ্বালানি তো এখনও গভর্নমেন্ট কন্ট্রোল করেন, এটা তো প্রাইভেটাইজেশন দেওয়া হয় নাই। সো আমাদের যে সমস্যাটা হয়েছে, জ্বালানি একসময় আমাদের যে সক্ষমতা ছিল, এক্সপ্লোরেশনটা বন্ধ করে দেওয়া হলো। এক্সপ্লোরেশনটা বন্ধ করে দিয়ে পুরোপুরি প্ল্যান করা হলো যে আপনার ইম্পোর্ট বেস জ্বালানি দিয়ে আপনি এটার হলো সমস্যার সমাধান করবেন। রাইট ডিসিশন হয়তো দুইটা পাশাপাশি করা, যে আমার এক্সপ্লোরেশনও চলবে, আমি জ্বালানিও ইম্পোর্ট করতে পারবো এবং ফর দ্য টাইমিং এটা হলো সাপোর্ট দিব। সো ওই যে এক্সপ্লোরেশনটা বন্ধ হইলো, ওইটার সাফারিংস এখন হচ্ছে। ফরচুনেটলি এখন আপনার রিজার্ভ বাড়ছে এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্সের কারণে, এবং অন দ্য আদার হ্যান্ড এলএনজি প্রাইস ওয়ার্ল্ড ওয়াইড কমে আসছে। এই কারণে ধরেন আমরা এখন চাইলে আমাদের এফএসআরইউর ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ কার্গো আমরা আনতে পারতেছি। সো এখন সাইড বাই সাইড 3টা কাজ করতে হবে জ্বালানি সমস্যার সমাধান। এক্সপ্লোরেশন কন্টিনিউ করতে হবে, এখন এক্সপ্লোরেশন হলো আপনি পাবেন কি পাবেন না এই নিশ্চয়তা নাই, ওই চ্যালেঞ্জ নিয়েই সবাই এক্সপ্লোরেশনে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার 4 নাম্বার বা 3 নাম্বার এফএসআরইউ আনতে হবে, যাতে করে আমাদের ফরেন কারেন্সির সক্ষমতা থাকলে এই রিগ্যাস্টিফিকেশন করতে পারি, এইটা সাপোর্ট দিতে পারি। 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে যে সাস্টেনেবল এনার্জি যেটা হলো সোলার, সেইটাতে যেতে হবে। ঠিক সেটা যাওয়ার জন্য যে নিয়ম কানুনগুলো সেগুলো সহজ করতে হবে, সহজ করে পারমিশনগুলো দিতে হবে। ট্যারিফ নিয়ে আপনি নেগোশিয়েট করেন, কিন্তু একটা অ্যাপ্লিকেশনের পরে আপনার পারমিশন দিতে যে 1 বছর নষ্ট করি আমরা, এই 1 বছর কিন্তু প্রাকৃতিক দানটা নষ্ট করলাম। ঠিক আছে? সো আমার নিজের রুফটপ আছে প্রায় 10 মেগাওয়াট, হ্যাঁ, বিকজ অফ মাই টেক্সটাইল ফ্ল্যাট ইন্ডাস্ট্রি। আরএমজিতে মোস্ট ফ্যাক্টরি হলো ভার্টিক্যাল, ওই রুফটপ দিয়ে কিন্তু মেনটেন হবে না, এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে টার্গেট অ্যাটলিস্ট 20% সেটাও কভার করা যাবে না। সো এই জায়গাটায় ফোকাস করে একদম খুব মানে বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে। কে কবে চুরি করছে সেই জন্য সব বন্ধ করে রাখবো, এইটাও হইতে পারবে না। সো এইটাও করা উচিত। এই 3টা কাজ যদি সাইমultaneously করা যায় তাহলে এই জ্বালানি সমস্যার সমাধান হবে। আর জ্বালানি সমস্যার সমাধান না হইলে আপনার ব্যাকওয়ার্ড স্ট্রং হবে না। আবার আমরা যে বলতেছি না যে কটন থেকে আমরা ম্যানমেড ফাইবারে যাব, তো ফিলামেন্ট তৈরি করবেন, আপনার ইয়ার্ন তৈরি করবেন, এইটার জন্য কেন এনার্জি লাগবে? এটা ইলেকট্রিসিটিতে চলে, কিন্তু গ্রিডের ইলেকট্রিসিটি চলবে না। ইটস এ প্রসেস ইন্ডাস্ট্রি। 5 মিনিটের 10 মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে ওই ফুল প্রসেসটা নষ্ট হয়ে যাবে, আর একটা প্রসেস নষ্ট হয়ে গেলে আপনার ওই মাসের প্রফিট থাকবে না। সো ইটস এ ভেরি মাচ টেকনিক্যাল। তো এইটা লাগবে। চায়না কি করে? চায়না কিন্তু ক্যাপটিভের পারমিশন দেয় না, বাট চায়না করে এইসব ইন্ডাস্ট্রি 2-3টা লাইন থাকে ডেডিকেটেড, একটা কোনো কারণে সমস্যা হলো আর একটা চালু হয়ে গেল। সো এইগুলা যদি সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের কথা শোনা হয়, হ্যাঁ, শুনলে আমরা তো রয়েছি গ্রাউন্ডে, প্রতিদিন এইগুলো ফেস করতেছি। সেইগুলো থিওরি দিয়ে কাজ হবে না। শুনতে চাইলে শুনবেন, না শুনতে চাইলে সাফারিং আমাদের হবে, দেশ সাফার করবে। কিন্তু শুনতে তো চাচ্ছেন না, সম্প্রতি আপনি বলেছেন। হ্যাঁ, শুনতে চাচ্ছেন না, এটা বাস্তবতা। হয়তো আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে সেই জন্য শুনতে চাচ্ছেন না, অথবা আমার কাছে যে নিউজ আসছে ওনার পর্যন্ত পৌঁছাই নাই আমাদের চিঠিটা, যে উনি জানেনই না, এসে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, পরবর্তীকালে অন্যভাবে এটা কভার করার চেষ্টা হচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো এত বেদনা নাই। আমরা তো পার্সোনাল ইন্টারেস্টে ওনার সাথে দেখা করতে চাই না, বাট আমার রেসপন্সিবিলিটি আছে বিং এ প্রেসিডেন্ট অফ বিজিএমএ, যেহেতু মেম্বার আমাকে ভোট দ্বারা নির্বাচিত করেছে, তো মেম্বারদের প্রশ্নের সম্মুখীন আমি হইতে হয় আমার প্রতিনিয়ত, যে আমি কী করছি। আর আমার চেষ্টাটা যে করেছি আমি, এটা প্রমাণ করার জন্য আমাকে এটা বলতে হয়েছে। আমাদের আলোচনায় ইতিমধ্যে এসেছে ট্রাম্পের ট্রেড ডিলের কথা। কোনো পক্ষের কাছ থেকে শুনেছি যে এটা একটা বাড়তি সুযোগ তৈরি করবে, আবার কোনো পক্ষ বলেছে যে না, একটা বড় চ্যালেঞ্জ। আসলে রিয়ালিটি কি? সুযোগ আছে কি? ট্যারিফ, জি, ট্রাম্পের ট্যারিফ তো নেগোসিয়েট হয়ে গেছে, এখন পর্যন্ত সিগনেচার হয় নাই। সিগনেচার হওয়ার পরে এটা ডিসক্লোজ হবে, তার আগে ডিসক্লোজ হওয়ার তো কোনো কারণ নেই, আমিও চাই না, আপনিও চান না। এখন এইটা ডিসক্লোজ হয়ে গেলে জানতে পারবো আমরা কি কি শর্তে এই ট্যারিফটা নির্ধারিত হয়েছে, এবং এই শর্তগুলা যদি হলো দেশের ইকোনমির এগেনস্টে থাকে। এগেনস্টে বলবো এই জন্য যে একই শর্তের আবদার কিন্তু জাপানও করছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন করছে। সো তখনই বোঝা যাবে
যে এই ট্রেড ডিলটা সফল হলো কিনা। আমি বিশ্বাস করি যে যেসব শর্তের ভিত্তিতে করা হয়েছে এমন কোনো শর্ত গ্রহণ করা হয় নাই যাতে আমাদের ইকোনমি ক্রাইসিস হবে। যে ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে আমেরিকার সাথে যে টার্মসে ডিল করছে আমাদের সাথে একই টার্মসে করতে হবে, ঠিক আছে। কালকে জার্মান অ্যাম্বাসেডার এসেছিলেন, আমি বলছি দেখো আমেরিকা কটন এক্সপোর্ট করে, হুইট করে, সয়াবিন করে, কর্ন করে, এলএনজি করে, তুমি কি কটন করো? আর এই জিনিসগুলো আমরা কিনে আমাদের প্রয়োজনে আমেরিকাকে ফেভার করার জন্য না। তুমি ডিবেট করতে পারো এয়ারবাস না বোয়িং, এই জায়গাটায় থাকলে ফেয়ার, বাট তুমি তো কটন করো না। তাহলে আমরা যে আমাদের ট্রেড ডিফিসিট বিটুইন বাংলাদেশ এবং ইউএসএ কমানোর জন্য এগুলো আমরা কিনবো, এটা আমাদের প্রয়োজন। এখন এতদিন কিনতাম না, কেন কিনতাম না? প্রাইস লিটল বিট হায়ার ছিল। সো এখন ওই হাই প্রাইস দিয়েও আমরা কিনবো, এই জন্য ওইটা চিপার দ্যান দ্যাট অফ এক্সট্রা ট্যারিফ। আজকে ট্যারিফ যদি 20 জায়গায় 40 হইতো তাহলে তো আপনার এটা আমরা কাভার করতে পারতাম না। সো ওরাও বুঝছে, তখন আমি ওদেরকে এটাও বলছি যে তোমার দেশের টেক্সটাইল মেশিনারি, ইটালিয়ান মেশিনারি, জার্মান মেশিনারি, এগুলো আমরা কিনি। সো তোমার বাস্কেট ডিফারেন্ট। সো এখানে যদি কেউ কম্পেয়ার করে যে আমাকে সেম ডিল দিতে হবে, আমার মনে হয় এটা ঠিক হবে না। আপনি আজকে ইনফ্যাক্ট আপনারা একটা মিটিং করছিলেন যেখানে মার্কিন কাঁচামাল ব্যবহারের বিষয়ে আপনারা আলোচনা করেছেন। তো এই যে শুল্ক ছাড়ের বিষয়টি এসেছে যে আপনারা যদি ন্যূনতম 20% কাঁচামাল ব্যবহার করেন তাহলে অতিরিক্ত শুল্ক ছাড় পাবেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আর যুক্তরাষ্ট্র থেকে আপনারা অনেক আগে থেকেই বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের তুলা আমদানি করে সেই তুলা দিয়ে তৈরি পোশাক যদি আপনারা রপ্তানি করেন তাহলে একটা শুল্ক সুবিধা আপনারা প্রত্যাশা করেন। তো সামগ্রিকভাবে বিষয়টা এখন কি অবস্থায় আছে? সেটা তো হয়নি। এটা যখন মিস বার্নিকাট ছিলেন তখনই আমরা বিজিএমই থেকে প্রপোজাল দিয়েছিলাম যে দেখো ইউএস কটন ইউজ করবো, বেস দ্যান দ্যাট কটন আমরা গুডস বানাবো এবং ওই জায়গাটা আমরা ডিউটি এক্সাম্পশন চাই, হয় নাই, ঠিক আছে। এখন যে এক্সিকিউটিভ অর্ডার আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, ওইখানেই বলা আছে যে আপনি 20% অ্যাটলিস্ট করলে ওটা আপনি পাবেন। এখন যেটা আছে সেটা এখনও ইউএসটিআরের সাথে আমরা মিটিং করেছি, আমরা গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা আজকে যারা মার্চেন্ট, কটন মার্চেন্ট, ওদের সাথে কথা বললাম, বায়ারদের সাথে কথা বলছি। একটা জিনিস লাগবে খুব দ্রুত, এইটার যে মেকানিজমটা হবে, মোডালিটিটা, এটা দিতে হবে। তো সবাই বলছে এটা করবে ইউএস কাস্টমস। সো এটা হয়ে গেলে আমাদের তরফ থেকে বিজিএমএ থেকে হোমওয়ার্ক করা হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যেসব গুডস ইউজ করি 56 অ্যান্ড দেন 10 ধরেন হলো 66% গুডস এইটার মধ্যে পড়বে, যে 20+ কাভার করে ইউএস কন্টেন্ট, ঠিক আছে, বাকিগুলো হবে না। সো এইটা পেয়ে গেলে তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলবো যে দিস ইজ দ্য মেকানিজম, দিস ইজ দ্য ক্যালকুলেশন, এইটার ভিত্তিতে আমরা এই যে বাড়তি ট্যারিফ এটার জন্য এই এক্সাম্পশনটা পাবো। তো আমরা এটা নিয়ে পুশ করছি। অ্যান্ড ওদের বক্তব্য হচ্ছে দেখো এটা তো খালি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, যে গাইডলাইনটা আমরা তৈরি করবো সব পৃথিবীর সবার জন্যই, এই জন্য সময় লাগছে। সো এইটা একটা মেজর ইনস্ট্রুমেন্ট যেটা হলে ইউএস কটন ইম্পোর্ট বাড়বে। আজকে আমরা ওদেরকে বলে দিয়েছি দেখো যত সেমিনার করো, যত গল্প করো, কোনো লাভ হবে না, কারণ তোমার প্রাইস হায়ার দেন ব্রাজিল, ওয়েস্ট আফ্রিকা। তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার প্রাইস চিপার, অথবা এই ট্যারিফ দিয়ে হলো এটা অ্যাডজাস্ট হবে। সো ট্যারিফের এটা নিয়ে কাজ করছে। আর অন্য পয়েন্টগুলো আছে, যেমন ওদের কটনে আসলেও ভালো ট্রেসেবিলিটি আছে, ওয়্যার হাউজিং নিয়ে কাজ করতে চায় লিড টাইম কমানোর জন্য, ওটা যদি করে হবে। সো আমরা অপটিমিস্টিক, যত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা তত তাড়াতাড়ি এটা ব্যবহার করতে পারবো। জনাব শামস মাহমুদ, আমি এই বিষয়ে একটু আপনার জানতে চাই যে এই যে 20% কাঁচামাল ব্যবহার, এই বিষয়ে আপনার কোনো ইনসাইট আছে কিনা? পাশাপাশি আপনাকে প্রশ্ন রাখতে চাই যে ভারতের উপরে বেশ শুল্ক আরোপ করা হয়েছে, তো এইটা কি বাংলাদেশের জন্য কোনো প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করবে কিনা বা সুযোগ তৈরি করবে? না দেখেন, এখানে ফার্স্ট অফ অল 20% যেটা আছে, যেটা এটা যেমন আমরা যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে স্পেশালি যারা ফ্যাব্রিক বানাই, যেমন আমি ইউএস কটন ইউজ করি, আমার কেমিক্যালস ইউএস কটন, হ্যাঁ, তারপরে গার্মেন্টসের ধরনের অ্যাক্সেসরি আমেরিকান ইউজ করি। তো সব কিছু নিয়ে এটা উইল বি বেনিফিশিয়াল ফর আস, যে 20% কন্টেন্ট যদি থাকে এটা সবার জন্যই ভালো হবে। কিন্তু এইখানে এই যে ইন্ডিয়ার যেটা বললেন যে অ্যাডিশনাল ট্যারিফ, এই জিনিসটা কিন্তু মানে ফ্রম আ মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ উই শুড নট বি ভেরি হ্যাপি, বিকজ একটা মানে আমাদের ইন্ডাস্ট্রি আমি যতদূর বুঝি ওটা হলো যে মানে একটা দেশ বিপদে পড়েছে দেখে অর্ডার যদি আমার এখানে চলে আসে, এটা কিন্তু আমার জন্য ভালো কিছু না। কারণ কালকে আমার এখানে যখন বিপদ হবে, আমার এখান থেকে অর্ডার আবার চলে যাবে অন্য জায়গায়। সো মানে আমাদের ইন্ডাস্ট্রি যেটা মানে ওয়ান অফ দ্য মেজর উইকনেস ইজ আমরা কোনো পার্টনারশিপ ডেভেলপ করতে পারিনি।
যেমন টার্কিতে যদি দেখেন, টার্কিতে কিন্তু একটা ব্র্যান্ড গিয়ে কিন্তু ওই খালি অর্ডার প্লেস করে না, ওখানে বলে তোমার থেকে আমি $100 মিলিয়ন ব্যবসা নিব। এখন কীভাবে করব না করব এটা ওনারা করছে। হ্যাঁ, সো এই জিনিসটা শর্ট টার্ম, হ্যাঁ বলতে পারেন শর্ট টার্মে হ্যাঁ কিছু হয়েছে, কিন্তু ইন্ডিয়ার যে জিনিসটা আছে, ইন্ডিয়ার থেকে আমেরিকায় যে মেইন এক্সপোর্ট প্রোডাক্ট ওটা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো না, খুব কম সংখ্যক। ওখানে মেইনলি ইজ হোম টেক্সটাইল, হ্যাঁ, যেটা পাকিস্তানে ডাইভার্ট হচ্ছে। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা ইউএসএ তে রপ্তানি হচ্ছে, রপ্তানি হয় হোম টেক্সটাইল, মোস্টলি ইজ হোম টেক্সটাইল বেসড, অ্যান্ড ওদের যে ক্যাটাগরিগুলো আছে আমরা ওগুলোর সাথে কম্পিট, হ্যাঁ, যেমন ব্যাকপ্যাকে দে আর ভেরি স্ট্রং, ভেরি বিগ। হ্যাঁ, ওটা আমরা বাংলাদেশে ওরকম আমরা করি না। ক্যাপস এগুলো আমরা ওরকম করি না। হ্যাঁ, গ্লাভস এই টাইপের কিছু প্রোডাক্ট আছে যেটা আবার বিজিএমের আন্ডারে, আন্ডারেই পড়ে যায়। আমাদের এখানে যেমন নিটে যেটা ছিল ওই, কিন্তু বাংলাদেশের অ্যাডভান্টেজ হলো যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে স্ট্রেংথটা আছে এটা আবার ইন্ডিয়াতে নেই। কিন্তু লং রান যদি আপনি বলেন ম্যানমেড ফাইবারে দেয়ার উইল বি সাম ইস্যুস, স্পেশালি যদি ইন্ডিয়ার মানে ট্যারিফ বাদ দিয়ে যে ফ্যাসিলিটিগুলো স্টেটগুলো দিচ্ছে, হ্যাঁ, PLS এর আন্ডারে ধরেন প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, ওখানে কিন্তু 10 to 15% ইনসেন্টিভ পাচ্ছে ওরা। হ্যাঁ, সো এইটা ইজ আ মেজর অ্যাডভান্টেজ। রিনিউয়েবল এনার্জির যে জিনিসটা আছে ওখানে স্টেট পর্যায়ে অ্যাডপশন করছে। যেমন ওখানে জাস্ট লাস্ট উইক একটা বড় একটা কোম্পানি যেমন ওনারা উইন্ড টারবাইন নিজেরা সেট আপ করছে। হ্যাঁ, তো এই অপশনগুলো ওদের ইজ অ্যাভেলেবল টু দ্যাম, যেখানে আমাদের এখানে উই আর ফেসিং কনস্ট্রেইনস। অ্যান্ড স্পেশালি ধরেন এখনও এত কিছুর পরে ইউরোপিয়ান ইউনিয়নের যে লগুলো আসছে, লেজিসলেশন আসছে কার্বন নিউট্রাল হওয়ার জন্য, যেমন ইপিজেডের ফ্যাক্টরিতে আমার হুইলিং চার্জ, যেমন আমার যে গার্মেন্টস থেকে গার্মেন্টসে রুফটপে ওরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। হ্যাঁ, আর ইপিজেডগুলোতে অলরেডি ধরেন খালি জায়গায় মানে আমি যে নিয়ে সেট আপ করবো এরকম মানে দের ইজ নো স্কোপ। ওখানে যেমন হুইলিং চার্জ আজকে পর্যন্ত অ্যালাউ করছে না সরকার, তো ওখানে ফ্যাক্টরি কি বন্ধ হয়ে যাবে? তো এই জিনিসগুলো নিডস টু বি লুকড ইনটু, এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে এইগুলোতে আরও ফোকাস করা উচিত। তারপরে রিসেন্টলি একটা মানে এখানে যে কন্ট্রাডিকশন থাকে, যেমন আমার ইন্ডিয়ার ট্যারিফ যদি 100%ও করে, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের পলিসি যদি মানে এতই কন্ট্রাডিক্টরি হয়, ইট ট্যারিফ ডাজন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার। বিকজ ফর এক্সাম্পল মানে আমরা সবাই জানি যে ওই নেট নিউট্রালিটির কার্বন রিডাকশন যে জিনিসটা আসছে, রাইট? আমাদের সবাইকে এই বছর এনভায়রনমেন্টাল ছাড়পত্রের সময় আন্ডারটেকিং দিতে লেগেছে যে আমি জিরো ডিসচার্জ করব। হ্যাঁ, জিরো ডিসচার্জ আমি একটা প্ল্যানও নিয়েছে আমার থেকে যে কবে করব, কবে নাগাদ করব। এখন জিনিসটা হলো স্পেশালি ইপিজেডে, যেহেতু আমার ফ্যাক্টরি ইপিজেডে, আমি ইপিজেডের মানে বলছি একটা প্রবলেম যে ওখানে সেন্ট্রাল ইটিপি, তো সেন্ট্রাল ইটিপি যদি থাকে জিরো ডিসচার্জ তো আমি করব না, এটা বেবজা অথরিটি যাকে দিয়েছে ওনারা করবে। হ্যাঁ, সো এটা আমার থেকে কেন আমার ছাড়পত্র কেন ধরেন এত ডিলে করলো ওই সাইনটা নেওয়ার জন্য? ইট ইজ কন্ট্রাডিক্টরি। আর নাম্বার 2, আমি যখন জিরো ডিসচার্জ করতে যাব আমার এনার্জি কনজামশন 3 গুণ বেড়ে যায়। তো আমি একদিকে সোলার প্যানেল দিয়ে সব কমালাম, আবার একদিকে এটা করতে গিয়ে আবার বাড়ালাম, তাহলে তো আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওখানেই চলে গেল। আমি এর পরের প্রশ্নটা আসলে দুইজনকেই, প্রথমে আপনার থেকেই শুরু করি যে বিশ্ববাজারে এখন যে ম্যানমেড, আপনি বলছিলেন যে ম্যানমেড ফাইবারের চাহিদা, কিন্তু বাংলাদেশ তো তুলাজাত বা কটন বেস প্রোডাক্টই বেশি এক্সপোর্ট করে। কিন্তু আমাদের এই খাতে যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দুর্বলতা, আপনি বলছিলেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের স্ট্রেংথ আছে, কিন্তু সেটা তো মূলত কটন আইটেমেই, কিন্তু ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দুর্বলতা আছে। নাম্বার 1 এনার্জি সিকিউরিটি, কারণ এখানে ইনভেস্টমেন্ট কিন্তু ইজ ম্যাসিভ একটা ইনভেস্টমেন্ট লাগে এখানে। আপনি যদি এনার্জি সিকিউরিটি না পান, এখানে ওই ইনভেস্টমেন্ট কেউ করতে যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করে এসেছে, এখানে কিন্তু একটা জিনিস যেটা হয়েছে, আমরা মানে অ্যাজ এ অন্টারপ্রেনিয়ার মানে আমাদের শর্টকামিং আমি যদি নিজেকে ক্রিটিসাইজ করি, আমরা R&Dর প্রতি কিন্তু ওরকম মনোযোগ দিই না কখনো। হ্যাঁ, কপি কাট করি। বাবু ভাই ধরেন একটা ফ্যাক্টরি করলো, খুব ভালো করতেছে, আমি বলবো হ্যাঁ বাবু ভাই তো করে ফেলছে, আমিও কালকে একটা ফ্যাক্টরি করবো। হ্যাঁ, উনি যে মেশিন কিনেছে, উনি কি জন্য কিনেছে উনি জানে, বিকজ ওনার যে অভিজ্ঞতা, এত বছর ধরে উনি মানে নিজের হাতে একটা ফ্যাক্টরি করেছে। হ্যাঁ, হি নোজ ওয়াই হি সিলেক্টেড। পরে সেকেন্ড ফেজ, থার্ড ফেজে মেশিন এনেছে, উনি জানে উনি কী জন্য ওই মেশিনগুলো এনেছে। কিন্তু আমি যেটা করবো যে আমি শুরুতেই বলবো ওনার মেশিন সাপ্লায়ারকে ডেকে বলবো ওনার ফ্যাক্টরিতে যে সেট আপটা আছে আমাকে একই সেট আপ করে দাও। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আনফর্চুনেটলি
মানে entrepreneurially we have grown but professionally we have not grown. এখন যেমন the change is happening slowly, এখন যে নতুন জেনারেশন এরা যেমন ডিজাইন নিয়ে কাজ করছে, 3D প্রিন্টিং নিয়ে কাজ করছে, হ্যাঁ, মানে তারপরে যে ম্যানমেড ফাইবার কীভাবে কাজ করা যায় ওই ডিজাইন এলিমেন্টগুলো আনছে, হ্যাঁ। তো এইখানে যেমন ইট ইজ স্লোলি হ্যাপেনিং, কিন্তু ওই মেইন যে চ্যালেঞ্জ ওটা হলো এনার্জি সিকিউরিটি ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে। আর আমরা ইউজ টু হয়ে গেছে, একটা জিনিস ছিল যে একটা প্রজন্ম মানে ফার্স্ট জেনারেশন মানে অথবা যারা ফ্যাক্টরি চলছে, তো ওই প্রোডাক্ট নিয়ে এভরিওয়ান ইজ ভেরি ইউজ টু, হ্যাঁ। তো ওটাই ঠিক আছে, আমার তো অসুবিধা নেই, আমি কী জন্য ধরেন চেঞ্জ করব, এটা একটা ছিল। আর আরেকটা হলো যে ধরেন এখন যে চেঞ্জেসগুলো আসছে আমরা কিন্তু অলরেডি আই থিঙ্ক উই আর আ বিট লেট ইন রিয়াক্টিং। কারণ আমরা ওই কটনের যে জিনিসটা ছিল যেমন নিট ইন্ডাস্ট্রি এটার বড় একটা অ্যাডভান্টেজ পেয়েছে, হ্যাঁ। ওনারা যেমন যে সক্ষমতা যে এফিসিয়েন্সিতে চলে, কিন্তু ওয়ার্ল্ডে অন্য কোনো দেশ কিন্তু বাংলাদেশের আশেপাশেও আসতে পারবে না। কিন্তু ম্যানমেড ফাইবারের ক্ষেত্রেও কিন্তু এখানে হচ্ছে, মানে বাট ইটস নট ওয়াইডলি অ্যাডপ্টেড। ওই সুতাটা যেমন সুতা, এগুলোতে যে এনার্জি রিকোয়ারমেন্ট ওইটার ইজ দ্য মেইন শর্টকামিং। জনাব মাহমুদ হাসান, আপনার কি মনে হয়? আমার নিজের অভিজ্ঞতা, এটা ফিলামেন্ট ইয়ার্ন করার জন্য আমি অলমোস্ট ডান, কিন্তু শেষে ওটা যখন কস্ট অ্যানালিসিস করলাম, একটু আগে যেটা শামস বললো যে শুরুতে দেখা দেখি করছি, ঠিক আছে, উনি একটা ফ্যাক্টরি করছে আমি একটু করে ফেলি, কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন আমরা দেখছি যে না, আমাদেরকে প্রফেশনাল হইতে হবে। কেন? ওই দেখা দেখি করতে যে অনেক ভালো ভালো ফ্যাক্টরি ব্যাংকটাপ হয়ে গেছে। তো তখন হইলো ধরেন আমরা তো আছে না যে ঠেকে শেখা দেখে শেখা, দেখে শেখা বুদ্ধিমানের কাজ। সো ওইখানে যখন অ্যানালিসিস করলাম, আমি 2বার এলসি করার উদ্যোগ নেওয়ার পরও আমি সরে আসছি, কারণ আমি কোনো নিশ্চয়তা পাই নাই যে আমি এখানে কন্টিনিউয়াসলি এনার্জি সাপোর্ট পাবো। তো কেন এই রিস্ক নিতে যাব? তো আমার তো আছি তো অন্য এক্সিস্টিং ব্যবসা নিয়ে তো ভালো আছি, তাই না? সো এই সাপোর্টটা লাগবে গভর্নমেন্টের কাছ থেকে, যে বুঝতে হবে কেন। আমি না নিজের স্পিনিং আছে, কটন স্পিনিং, আমাকে যদি বলা হয় যে নতুন স্পিনিং মিলে আপনি ক্যাপটিভের পারমিশন দিবেন কিনা, আমি না বলবো, ঠিক আছে? কেন? যে কটন স্পিনিং ইজ নট এ প্রসেস ইন্ডাস্ট্রি, এটা ইলেকট্রিসিটিতে চললে মাঝে মাঝে আমাদের সেই ইলেকট্রিসিটি কোয়ালিটি এখনও ভালো হয় নাই, ক্ষতি হবে যেটা হচ্ছে কিছু মেশিনের আইসি নষ্ট হয়ে যাবে, পিএলসি নষ্ট হয়ে যাবে, এই পর্যন্ত হোল প্রসেস নষ্ট হবে না, হ্যাঁ। বরঞ্চ এনকারেজ করতে হবে নট অনলি ম্যাটমেড ফাইবার আর ফিলামেন্ট, আরও অনেক প্রসেস ইন্ডাস্ট্রি যেমন সিরামিক, ঠিক আছে, এখানে সব যেখানে লাগবে এটা দিতে হবে, আর যেখানে লাগবে না সেটা নতুন করে দেওয়া যাবে না, ঠিক আছে না? সো এখন যদি আমরা কটন থেকে শিফট করতে চাই, শিফট করার দরকার নেই, মানে এইখানের ব্যালেন্স হবে। এখন আমরা 75% করি কটন বেস, 25% করি ম্যানমেড। সো এইটাকে অ্যাটলিস্ট 50-50-তে আনতে হবে। কেন? এটা হলো ভ্যালু এডিশনের জন্য। এটা তো এমন কেউ না, আপনাকে আমাকে তো কিছু মাথায় বাড়ি দেয় না যে না ম্যানমেড না হইলে আর হবে না। সো ভ্যালু এডিশন করতে হবে, আপনার এক্সপোর্ট বাস্কেট ইন টার্মস অফ আইটেম ডাইভার্স করতে হবে, ঠিক আছে? কটন দিয়ে আপনি এত ডাইভার্স করতে পারবেন না। সো এই জন্য লাগবে যে এটা যদি না করি তাহলে একটা সময় হবে কি যে আমাদের যে এক্সপোর্টের যে গ্রোথটা এটা একটা জায়গায় যে দাঁড়িয়ে যাবে, আর ওটা হবে না। সো এটা লাগবে। এর বাইরে আরও অ্যালাইড ইন্ডাস্ট্রি আছে, সেটাও কিন্তু করার সুযোগ আমাদের এখানে আছে। কিন্তু দিনের শেষে ওই এনার্জি আর হলো ব্যাংকের ফাইন্যান্স, 16% ইন্টারেস্ট দিয়ে ট্রেডিং পসিবল। ম্যানুফ্যাকচারিং আমি জানি না, আমি এমন কোনো ম্যানুফ্যাকচারিং দেখি নাই যে 16%। যদি কেউ যদি নতুন কোনো ইনোভেশন হয়, যে অ্যালান মার্কসের মতো ওরকম কিছু যদি কেউ করতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট এমনি রেগুলার বিজনেস 16% ইন্টারেস্ট 12% ইন্টারেস্ট দিয়ে এটা ফিজিবল করা ইম্পসিবল। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, কিন্তু সেগুলো রেলেভেন্ট। আপনি পথিকৃতদের আলোচনার সময় আপনি বন্ডেড ওয়্যারহাউসের কথা বলেছেন, ব্যাক টু ব্যাক এলসির কথা বলেছেন। এই সুবিধাগুলোর ব্যবহারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন আছে, এবং আপনি আপনার কথা সূত্র ধরেই বলি, আপনি বলছিলেন যে অন্য খাত কেন ডেভেলপ করে না। আমাদের সাথে বিভিন্ন সময় আলোচনার সময় অন্যান্য খাত, আমি আবারও খাতের নাম বলছি না, তারা বলেন যে এই পোশাক খাত বন্ডেড ওয়্যারহাউস এবং ব্যাক টু ব্যাকের এত অপব্যবহার করেছে, এই কারণে নীতি নির্ধারকরা অন্যান্য খাতে এই সুবিধাগুলো অবারিত করার ক্ষেত্রে এক ধরনের বাধা, তাদের প্রতিবন্ধকতা তৈরি হয়। প্রথমে আসি বন্ডেডের অপব্যবহার হয়েছে, ঠিক আছে?
তো তাতে করে কি অন্য খাতের বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স দেওয়া বন্ধ আছে? নাই তো, বন্ধ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাস্টমসের ইন্টেলিজেন্স বলে একটা ডিপার্টমেন্ট আছে। এত বড় একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে কি করতে? তারা তো জানে যে কে অপব্যবহার করছে আর কে সদ্ব্যবহার করছে। তো ধরছে না কেন? ধরুক, ধরে নাম বলুক। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের একদম ভেরি ফার্স্ট ডে মেসেজ চলে গেছে যে এখানে কেউ অপব্যবহার করতে পারবে না। আমি একদম জোর গলায় বলতে পারবো যে কোনো অপব্যবহার এখন হচ্ছে না। হইলে কাস্টমস এনবিআরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তারা যেন নাম জানায় যে অমুক ফ্যাক্টরি অমুক ক্ষেত্রে অপব্যবহার করছে। ঠিক আছে? সো তাদেরকে এই উদ্যোগটা নিতে হবে এবং স্পেসিফিক ঢালাও মন্তব্য করলে হবে না। তো যে এতে করে হয় কি, যে একটু আগে বললেন না যে সেকেন্ড জেনারেশন কেন আসছে না, যখনই আপনি ট্যাগিং করবেন যে সব দুর্নীতিবাজ আমরা, তখন নতুন জেনারেশন আসবে না। তো তার তো এই ব্যবসা না করেও তো সে চলতে পারবে। সো ঢালাও না করে যেটা হলো করা উচিত, স্পেসিফিক বলা উচিত, জেনারেলাইজ করা ঠিক না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাকের কিসের অভাব আমি তো বুঝলাম না। ব্যাক টু ব্যাক একটা ইনস্ট্রুমেন্ট, বাংলাদেশে একটা ইউনিক জিনিস যেটার জন্য বাংলাদেশের আজকে গার্মেন্টস সেক্টর ফ্লারিশ করছে। তা আপনি যদি কালকে অন্য খাতকে দিতে চান, হ্যাঁ নাম বলি, ফার্নিচারকে যদি দিতে চান, আপনি লেদারকে যদি দিতে চান অন্য খাতে, কী সমস্যা? কে মানা করলো? সো ব্যাক টু ব্যাকটা দেওয়া হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট বাইরের কাছ থেকে নির্দিষ্ট এলসি পাচ্ছেন, যেটা আমরা এক্সপোর্ট এলসি বলি বা মাস্টার এলসি বলি। এইটার এগেনস্টে আপনি র মেটেরিয়াল, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেখানে তো বলা নাই যে ব্যাক টু ব্যাক খালি খুলতে পারবে হলো পোশাক শিল্প, অন্যরা ব্যাক টু খুলতে। এখন কথা হচ্ছে ওই যে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করবেন ওইটার এগেনস্টে আপনার ডিউটি এক্সামশন পাইতে হলে আপনার বন্ডেড ওয়ারহাউস লাগবে। তো রিসেন্টলি তো আমরা উদ্যোগ নিছি, আমাদের অনেক মেম্বার বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স চায় না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে যে বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স না থাকলে ব্যাক টু খুলবে না। কোনো ব্যাংক এটা মানে, কোনো ব্যাংক এটা মানে না। এটা নিয়ে গভর্নর সাহেবও খুব হলো একটু বিরক্ত যে এটা কোনো থাকার তো কোনো কারণ নেই। তো সে এর বাইরে আমরা যেটা এখন করলাম যে আপনার ডিউটি ফ্রি আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারেন বেসড অন ব্যাংক গ্যারান্টি। এটাও মন্দ না। যারা এসএমই, যাদের রেগুলার র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয় না, হঠাৎ করে হয়তো একটা অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করতে হচ্ছে যেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, সেজন্য তার এইটা লাগবে, তার বন্ড লাইসেন্স প্রয়োজন নেই। ওখানে যে মেকানিজমটা এখন চালু হয়েছে যে ওইটা র মেটেরিয়াল আসবে বেসড অন ব্যাংক গ্যারান্টি, এক্সপোর্ট হয়ে গেলে ব্যাংক গ্যারান্টি রিলিজ হয়ে যাবে। সো অন্য খাতকে দেওয়া হোক, ওটা বলবো অন্য খাতকে দেওয়া। কারণ হচ্ছে কি, এই পোশাক শিল্পের তো পুরো লিজ এগ্রিমেন্ট করে আমি নিয়ে নিত যে আমিই করতে পারবো, আর কেউ আসতে পারবে না। আমি অন্য খাতে যাইতে পারবো, অন্য খাতের লোক এখানে আসতে পারবে। তো এখন কেন অন্য খাতে এটা দেওয়ার কথা বলতেছে, এই জন্য প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেমন লাগবে আপনার, তো এখানে যে কান্ট্রি যে এক্সপোর্ট বাস্কেট, এটা যদি ডাইভার্স না হয় না, যে কোনো এক সময় একটা সেক্টরের উপর নির্ভরতা, এটা তো দেশের ইকোনমির জন্য ভালো না। সো অন্য সেক্টরকে আমি বলবো যেন অন্য সেক্টরকে এটা দেওয়া হয়। আর অপব্যবহারের কথা বললে স্পেসিফিক বলতে হবে কে করে। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে কি যে আপনি কারখানা বন্ধের যে তথ্য নিয়ে এই সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো এসছে, কারখানা বন্ধ যেমন হচ্ছে, আমরা এমন তথ্য পাই নতুন কারখানা চালুও হচ্ছে, বাস্তবতাটা কি আসলে? বাস্তবতাটা যেটা বলেছি ওইটাই, নাম দিয়ে দিতে পারবো। 220টা ফ্যাক্টরি 2024 এবং 25 সালে বন্ধ হয়েছে, নাম ঠিকানা সহ সব দিতে পারবো। আর বিকেএমইর কিছু বন্ধ হয়েছে, কিছু আছে আমাদের মেম্বার না, এই জন্য সংখ্যাটা টাইম টু টাইম ভ্যারি করে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সে 220টা ফ্যাক্টরির মধ্যে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, 20টা অথবা 30টা ফ্যাক্টরি আছে বিকেএমইর মেম্বার। বিকেএমইর কাছে যখন লিস্ট চাবেন, বিকেএমই তো তখন এই লিস্টগুলো এটাও দিবে। সো এটা ওভারল্যাপ করতেছে, নাম্বার 1। তো বাস্তবতা হচ্ছে বন্ধ হচ্ছে, নাম্বার 1। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এত সালে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমি ওই উত্তর দিয়েছি। আপনি যদি আমার প্রশ্ন করেন যে 2024 সালে কতটা বন্ধ হয়েছে আর কতটা নতুন এসছে, সেটা বলবো। এই 2 বছরে প্রায় লেস দেন 100, 70-80টা ফ্যাক্টরি এসছে। তো সেটাও বাস্তবতা। ফ্যাক্টরি আসবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, ন্যাচারাল জিনিস। দেখতে হবে কত মাত্রায় বন্ধ হচ্ছে, কি কারণে বন্ধ হচ্ছে, এই কারণটা। কারণ হ্যাঁ, কেউ যদি এক্সিট নিতে চায়, আমার সেকেন্ড জেনারেশন নাই, আমার বয়স হয়ে গেছে, আমি এখন এই ব্যবসা থেকে এক্সিট নেবো, বন্ধ করতে পারে। তো আপনি আর আমি তো ফোর্স করবো না, এবং এটা নিয়ে নেগেটিভলি দেখার তো কিছু নাই, বুঝছো না? সো নেগেটিভলি তখনই দেখব যে সেটা যদি পলিসির কারণে যদি কোনো বন্ধ হয়, পলিটিক্যাল আনরেস্ট জন্য যদি বন্ধ হয়,
আপনার ইফিসিয়েন্সি সরকারের যে এনবিআর বলি, পোর্ট বলি, এটার জন্য বন্ধ হয়। এই যে ধরেন এনবিআরের যে স্ট্রাইকটা হয়েছে, আপনি কি মনে করেন না যে এইটার জন্য একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে? একটা হইলেও হবে, কারণ একটু আগে বলছি সবার এই সব শক সহন করার ক্ষমতা কিন্তু মানে কম্পোজিট না হলেও সাবকন্ট্রাক্ট যারা করে তারা বন্ধ হয়েছে, তাই কম্পোজিট বন্ধ হতে পারে। আপনারা এই আর একটা মাইন্ডসেট আমাদের একটা আছে, রং মাইন্ডসেট। বড় মানেই শক্তিশালী, বড় মানেই শক্তিশালী না। অনেক ছোট ফ্যাক্টরি আছে, মাত্র 5 লাইন 8 লাইনের ফ্যাক্টরি, ভেরি স্ট্রং, ব্যাক টু ব্যাক করে, ইভেন নেগোশিয়েটও করে না, পিসি নেয় না, কিচ্ছু নেয় না, এবং স্ট্রং। কারণ তার বিজনেস মডেলই আমি এক্সপেনশন করব না, আমি যা আর্ন করছি আমি স্ট্রং থাকবো। আবার অনেক বড় ফ্যাক্টরি আছে, ও উইদাউট হ্যাভিং এনি রাইট প্ল্যানিং এক্সপেনশন করছেই দেখা দেখি। তার হলো ইটস বাবল যখন বাস্ট করে ধপাস করে পড়ে যায়। এই যে একটু আগে বললাম না যে ফ্যাক্টরি বন্ধ হলো, আমাদের এক্সপোর্ট ডিক্লাইনিং, অনেক ভালো ভালো ফ্যাক্টরি বন্ধ। এই যে 220টার মধ্যে একটু আগে তো যে প্রেস সচিব মনে বলছেন যে নন কমপ্লিট ফ্যাক্টরি বন্ধ হলে কি আসে যায়। 220টার মধ্যে আমি দেখলাম আছে এক নজর দেখলাম যে ফ্যাক্টরিগুলোর নাম দেখলাম, সে অলমোস্ট 200 ফ্যাক্টরি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি। তালিকা দিয়ে দেবো, যে দেখে আসুক। বন্ধ হয়েছে, আমাদেরকে যেটা করতে হবে কি, বন্ধে হওয়া মানে তো সরকারের দোষ না, আর বন্ধ হয়ে যাওয়া মানে তো বিজিএমের দোষ না, আমরা তো কারো দোষারোপ করতেছি না, ফিগারটা বলছি। বুদ্ধিমানের কাজ হবে সবাই মিলে রুট কজ অ্যানালিসিস করা, কেন বন্ধ হইলো। সেটা তো বিজিএমের একার উপর দায়িত্ব দিলে হবে না। সরকার যদি স্মার্ট গভর্নমেন্ট হয়, তাহলে যেই গভর্নমেন্টই হোক, ভাই তালিকা দাও কোনটা বন্ধ হয়েছে, আমার ডিপার্টমেন্ট আছে, আমার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, আমি চেক করবো কী কী কারণে বন্ধ হয়েছে, সার্ভে করবে, অথবা কোনো থার্ড যারা এইসব নিয়ে অ্যানালিসিস করে তাদেরকে দিয়ে দিল, আপনারা এটা বলে একটা গাইডলাইন দেন কেন বন্ধ হইলো। তো সেটা তো বলো না, সে বলা হইলো যে নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি বন্ধ হইলে এগুলো কিছু আসা যায় না, বলা হইলো বিজিএমই এর প্রেসিডেন্ট সরকার বিরোধী অবস্থান নেবে, এটাই বাস্তবতা, ইত্যাদি ইত্যাদি। সো এইসব রেটরিক করে মানে কোনো লাভ হবে না, আসল জায়গায় হাত দিতে হবে। কারখানা অনেক 5,000 5,500 কারখানা লিস্টেড আমরা দেখেছি আপনাদের সংগঠনে, 7,000-এর উপরে। হ্যাঁ, কিন্তু এখন তো সেটা 2,000 2,200 এরকম। এই তো কারখানা কমলো, কিন্তু আমাদের রফতানি তো বেড়েছে, এই ব্যাখ্যাটা সহজ তো। 7,200-র মতো রেজিস্ট্রেশন বিজিএমই দিয়েছে। কবে থেকে? 1984 সাল থেকে, ঠিক আছে, ওই 40 বছরই হিস্ট্রি। এখন চলে হলো ধরেন ডাইরেক্ট এক্সপোর্ট করে 2500-র মতো। তাহলে এই 4,500 যে চলে গেল বিভিন্ন কারণে, এবং এইগুলো ছিল শুরুর দিকে ছোট ছোট ফ্যাক্টরি, বিকজ অফ ডিফারেন্ট ফ্যাসিলিটিস, ছোটো ছোটো ফ্যাক্টরি, শুরুতে ছোটো ফ্যাক্টরিগুলো। এখন কি হচ্ছে, 10টা ছোটো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, যে নতুন আসতেছে ওই 10টার চেয়ে বেশি ইন টার্মস অফ সাইজ। কারণ হলো কি, এই ছোটো ফ্যাক্টরি ইজ নট ফিজিবল অ্যাট অল, এবং অনেকেই মার্চ করছে যে ঠিক আছে আমার 5টা ছোটো ফ্যাক্টরি আছে, এটা এখন 2টা বানাবো, মার্চ করবো, 3টা রাখবো না, কারণ 5টা লাইসেন্স মেনটেন করা, 5টার কমপ্লায়েন্স মেনটেন করা ইজ নট ওয়ার্থ। সো এই জন্য রপ্তানি বৈচিত্র্য আনতে নানান কিছু করণীয় প্রয়োজন। আমি আসলে আপনার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে একজন উদ্যোক্তা হিসেবে কী মনে করেন যে আমার এই রপ্তানি বৈচিত্র্য অ্যাসিওর করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? দেখেন, এখানে আমি ট্রেড বডিতে 2008 থেকে ইনভলভড। হ্যাঁ, আমি ঢাকা চেম্বারে যখন সভাপতি ছিলাম তখন এসএমই, স্পেশালি এসএমইর উপর ফোকাস করতাম। তখন 2008 সাল থেকে যে ডিসকাশনগুলো আমরা করে আসছি, আজকে গতকাল একটা রাউন্ড টেবিলে একই ডিসকাশন, উই আর হ্যাভিং দ্য সেম ডিসকাশন। হ্যাঁ, দিস ইজ দ্য আনফর্চুনেট ট্রুথ। অ্যান্ড এখানে পোশাক শিল্পের উপর যে জিনিসটা আছে, যে ধরেন এই আপনি ওনাকে প্রেসিডেন্ট মহোদয়কে একটা কোয়েশ্চেন করেছেন যে সবাই অ্যাকিউজ করে যে বিজিএম অনেক ইনসেন্টিভ পায়, অনেক ইয়ে পায়। বিজিএমএ ইজ দ্য অনলি ট্রেড অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ যেটার ইনসেন্টিভ was enjoyed by 7,000 members. আপনি একটা সেক্টরের উদাহরণ দেন যেখানে 100টার বেশি এনজয় করে। দিস ইজ দ্য অনলি যেখানে ট্রিকল ডাউন এফেক্ট হয়েছে। অ্যান্ড তারপর এই মানে বিজিএমের গার্মেন্টস থেকে ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, অটোমোবাইল, স্কুল, ইউনিভার্সিটি, ট্রিকল ডাউন এফেক্ট যে নকডাউন এফেক্টও হয়েছে, দে হ্যাভ কন্ট্রিবিউটেড ইন the entire ecosystem of Bangladesh যেটার উপর আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সো ইট ইজ এ সাকসেস স্টোরিজ। অ্যান্ড বিজিএমের মোস্ট অফ দ্য ফ্যাক্টরি স্টার্টেড অ্যাজ এসএমইস। আজকে ওনারা আস্তে ধীরে ধীরে এই পর্যায়ে এসে মানে দে হ্যাভ বিকাম, সবাই না মানে বেশ কয়েকজন অনেক জায়ান্ট হয়ে গেছে এখন। সো যেটা
আমরা দেখি যে সরকার যখন এই স্পেশালি ডাইভার্সিফিকেশনের কথা বলে, এখানে অনেক কিছু আছে যেটা মানে বলে ফেলে, কিন্তু এনেবেলিং যে জিনিসটা লাগবে গ্রাউন্ডে ওটা নেই। ফর এক্সাম্পল অ্যাগ্রো প্রসেসিং ইজ আ হিউজ সেক্টর, হ্যাঁ, হালাল সেক্টর ইজ আ হিউজ সেক্টর, ওয়ার্ল্ডে ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টরস। হালাল সার্টিফিকেশনের আজকে বলছে মালয়েশিয়ার সাথে করবে, কালকে বলছে এর সাথে করবে, মানে কিন্তু করছে না, মানে জিনিসটা অন পেপার বাস্তবায়ন কেউ করছে না। হ্যাঁ, এটা এক নম্বর। 2 নম্বর হলো যে অ্যাগ্রো প্রসেসিংয়ের জন্যে আপনার কোল্ড চেইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কোল্ড চেইন এয়ারপোর্টে যেখানে টাইম সেন্সিটিভ আছে, কোল্ড চেইন আজকে পর্যন্ত ওখানে কিছু নেই। থার্ড টার্মিনাল শুরু হবে, কোল্ড চেইনের কোনো শুরু করেনি এখন পর্যন্ত। ওটার জন্য করতে করতে আরও 2 বছর ওয়েট করবো। সো উই আর লুজিং দ্যাট অপরচুনিটি। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা জিনিসটা আছে যে ডাটা, মেইন প্রবলেম হলো ডাটা। বাংলাদেশে আপনি সরকার থেকে স্পেশালি বিবিএস যে ডাটা দেয়, মানে দেয়ার কোয়েশ্চেন মার্কস অন দিস ডাটা। আপনি তো সব কিছু ভিত্তি করবেন একটা ডাটার উপর, রাইট? সো ডাটাই যদি ঠিক না থাকে, আপনি তো কোনো পলিসি ডিসিশন নিয়ে ওটার যে মানে লক্ষ্যটা করবেন ওটা আসবে না। তারপরে আপনি যেমন রিনিউয়েবল এনার্জি, সোলার প্যানেল বাংলাদেশে যদি বানান, ভালো কথা। ব্যাটারি বানাচ্ছেন, ব্যাটারি যখন আপনি বানাবেন, লিথিয়াম আয়ন বলেন অথবা যেটাই বানান, ওটা ডিসপোজেবল বা ডিসপোজ করার জন্য যে পলিসিটা লাগবে ওইটা আগে আনতে লাগবে। নাহলে আমি ব্যাটারি বানিয়ে রাস্তায় ফেলে দিলাম, ওখান থেকে ওই লিক করে, কেমিক্যাল কম্পোনেন্টস লিক করে কমন ওয়াটার বডির মধ্যে যখন যাবে, ইট উইল হ্যাভ এ হেলথ এফেক্ট। হ্যাঁ, সো দেয়ার আর সার্টেন থিংস। তারপরে ধরেন এখানে জিনিসটা আছে যে উদ্যোক্তা কিন্তু অনেক সেক্টরে গড়ে উঠেছে নতুন নতুন। হ্যাঁ, যেমন এখন এনজাইম বানাচ্ছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে করে এখন ওনারা এনজাইম বানাচ্ছে। ইট ইজ এ ভেরি হাইটেক, মানে ভেরি একটা মানে স্পেশালাইজড একটা সাব ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ওটা করছে। তারপরে ভ্যালু অ্যাডেড হাই নিশ মার্কেটের প্রোডাক্ট বানাচ্ছে। অটোমোবাইল সেক্টরে আমরা দেখছি যে ইনভেস্টমেন্ট আসছে আস্তে আস্তে। ফার্নিচারে করছে, হচ্ছে, কিন্তু এই যে সব কিছু টাই আপ করার যে থাকে, একটা বড় একটা ফ্রেমওয়ার্ক থাকে, ওখানে হচ্ছে না। এখানে এক একজন এক একভাবে করছে। লেদার সেক্টর যদি বলেন, লেদার সেক্টরের সেন্ট্রাল ইটিপির স্টোরি আমরা সবাই জানি। তো ওইটাতে যে এফেক্টটা হচ্ছে, নতুন উদ্যোক্তা যেমন ওখানে অনেক কিছু করার আছে কিন্তু এখনও। হ্যাঁ, ওখানে কেউ মানে আসতে চাচ্ছে না। বাট আবার অ্যাট দ্য সেম টাইম সিনথেটিক যে মানে লেদার গুডস, মানে জুতা, ওখানে আবার দেখবেন যে ইনভেস্টমেন্ট আসছে। সো হচ্ছে, কিন্তু মানে যেভাবে হওয়া উচিত ছিল ওইভাবে হচ্ছে না। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে আমরা যখনই ডাইভার্সিফিকেশনের কথা বলি, আমরা বলি 100টা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করবো, 50টা সেক্টর। 50 সেক্টর করেন না, আপনারা 5টা সেক্টর আইডেন্টিফাই করেন, 5টার উপর ফোকাস করেন। ফার্মাসিউটিক্যাল সেক্টর এত ভালো একটা সেক্টর। এপিআই পার্কের আজকে কী অবস্থা আপনারা গিয়ে দেখে আসেন। সো এটাই শো করে যে পলিসিতে যখন ইট ডাজন্ট রিকনসাইল, এই অ্যাম্বিগুইটি যখন থাকে, তখন ইট ডাজ নট ফলো থ্রু। অ্যান্ড পলিসির একটা জিনিস হলো যে গার্মেন্টস সেক্টরে ধরেন আমরা সরকারকে অনেক দোষারোপ করে অনেক কিছু বলি। হ্যাঁ, বিকজ যখন মানে ডিফারেন্ট হার্ডলস ফেস করি, তখন অনেক মেজাজ খারাপ করে অনেক কথা বলি, যেটা ধরেন পরে যখন চিন্তা করি যে এইভাবে বলা উচিত হয়নি। যেমন ফর এক্সাম্পল, হ্যাঁ, পলিসিতে অনেক সমস্যা আছে আমাদের এখনও। হ্যাঁ, কিন্তু এই আপনি গার্মেন্টস সেক্টরে যদি উদাহরণ দেন, এই ব্যাক টু ব্যাক পলিসি কিন্তু একটা বিউরোক্র্যাট কোনো না কোনো সময় ডিসিশন নিয়েছিল যে এটা করা উচিত, আবার অন্য বিউরোক্র্যাটরা ফলোড আপ। হ্যাঁ, তো উই হ্যাভ সিন, সো উই হ্যাভ গ্রোন বিকজ অফ দিস বিউরোক্র্যাটস। এনাদের জন্যই কিন্তু আজকে এখানে এসে ওনারা যদি তখন ওই সাপোর্টটা না করতো, যখন লেজিসলেশন ডিফারেন্ট ব্যাঙ্কিং পলিসি, আমরা তো গ্রো করেছি, একটা পর্যায়ের পর তো গ্রো করেছি আমরা। তো গ্রোথটা তো হয়েছে কোনো উনি তো ডিসিশনটা দিয়েছিল যে ঠিক আছে এটা অ্যাপ্রুভ করা উচিত, এটা করা উচিত। ওটার জন্যই আজকে তো এখানে বসে এই সেক্টর নিয়ে কথা বলছি আমরা। কিন্তু এখন যখন দেখি যে মানে এটা হচ্ছে না, যেমন এলডিসি গ্র্যাজুয়েশনের মতো একটা জিনিসে, হ্যাঁ, আপনি কীভাবে মানে 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 বেসড অন দ্য ডাটা দ্যাট উই হ্যাভ, আপনি কীভাবে বলেন যে আমরা গ্র্যাজুয়েট করবো, যেখানে আমরা এনার্জি সিকিউরিটি নেই, রিনিউয়েবল এনার্জির নেই, মানে 2 বছরের মধ্যে আমরা কীভাবে করব এই জিনিসগুলো? এবং সেই এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছেও তো আমার যে প্রশ্নবিদ্ধ তথ্যের উপর ভিত্তি করে। এক্স্যাক্টলি। অ্যান্ড দেয়ার আর কিন্তু এখন জিনিস হলো যে মানে এখন যে সমস্যা হয়ে গেছে, আমরা যদি কোনো কোয়েশ্চেন করি, এটাকে
দেখা হয় যে কারোর বিরুদ্ধে বলছে, আমরা কিন্তু কারোর বিরুদ্ধে বলছি না, মানে আমরা এখানে বসে কথা বলছি ফর দিস সেক্টর। হ্যাঁ, এখানে মানে দোষারোপ করার করা না, এখানে দেয়ার নিডস টু বি রেশনাল এক্সপ্লেনেশন যে এই কারণে এটা করতে লাগবে অথবা হবে। তো এই জিনিসগুলো যেমন যখন দেখি, আর এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, এলডিসি গ্র্যাজুয়েশন করছে খুব ভালো কথা, ধরুন আমি করে ফেললাম গ্র্যাজুয়েশন, কিন্তু আমাদের বিউরোক্রেসির যে মাইন্ডসেট চেঞ্জটা লাগবে, হ্যাঁ, ওটা কিন্তু আমরা কোনো লক্ষণই দেখছি না। বিকজ আমাদের বিউরোক্রেটস, আমরা যখন এলডিসি ছিলাম আমরা ছিল এইড ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা স্যুট পরে, বেস্ট বিউরোক্রেসি উই হ্যাড, ডিসিতে গিয়ে ধরেন লো কনসেশনাল লোন আনার জন্য উই ওয়ার দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ব্যুরোক্রেটই যখন উদ্যোক্তা হয়েছেন তার ইনোভেশন দিয়ে আপনাদের এত সেক্টর এত ডেভেলপ। কিন্তু এখন যে ইনভেস্টমেন্ট মুখী করতে লাগবে, যে গ্রিন ট্রানজিশন এইগুলো যেগুলো আসছে, লেবার ল যে ইয়েগুলো আসছে রিফর্ম, তারপর যাই আসছে, এটা যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হতে লাগবে, ওই ট্রান্সফরমেশনটা কিন্তু আমরা বিউরোক্রেসিতে এখন লক্ষ্য করছি না। অ্যান্ড এইখানে দের নিডস টু বি র্যাডিক্যাল ওভারহল, আদারওয়াইজ এই ডাইভার্সিফিকেশন বলেন, ইট ইজ অলসো লিঙ্কড আপ টু দ্যাট। আপনি আপনার প্রশ্নের উত্তরে গ্রিন ফ্যাক্টরির কথা বলছিলেন। গ্রিন ফ্যাক্টরি তো এখন 200-র বেশি আমরা জানি, কিন্তু আমি প্রায় বেশ কয়েক বছর আগে রিপোর্ট করার সময় দেখেছি যে তখনই উদ্যোক্তারা এক ধরনের উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছে যে গ্রিন ফ্যাক্টরি হচ্ছে কিন্তু প্রাইস তো পাচ্ছি না। এই গ্রিন ফ্যাক্টরি কি একসময় গলা কাটা হয়ে যাবে অতিরিক্ত ইনভেস্টমেন্টের কারণে? এখানে দেখেন, এখানে একটা জিনিস হলো যে গ্রিন ফ্যাক্টরি, মানে আমি গ্রিন ফ্যাক্টরি করেছি ফর এ রিজন। কারণ আমার, ফর এক্সাম্পল, আমার যে টেক্সটাইল মিল, হ্যাঁ, আমি 3 গুণ দাম নিয়ে যে মেশিনারি এনেছি, দিস আর ওয়াটার এফিশিয়েন্ট, এনার্জি এফিশিয়েন্ট, অ্যান্ড আমি অনেক কিছু করতে পারি ওটা দিয়ে। এখন জিনিসটা হলো যে হোয়াট আই ডিড, আমার ফ্যাক্টরিটাকে ফিউচার প্রুফ করেছি নেক্সট 25 বছর মাথায় নিয়ে। হ্যাঁ, যে 25 বছর আমি যে ব্যবসা করতে পারি। আমি যদি ধরেন এই মানে টপটা যদি এখন বেচি, আমি যদি ভাবি যে আমি এখানে টপই বেচতেছি, কোনো বায়ার আমার সাথে কাজ করবে না। আই হ্যাভ টু ক্রিয়েট আ স্টোরি, এই গ্রিন ইজ পার্ট অফ মাই স্টোরি। হ্যাঁ, তো এখানে মেজরিটি যে যারা উদ্যোক্তা, যারা গ্রিন ফ্যাক্টরি করেছে, ওনারা একটা স্টোরি নিয়ে, একটা লং ভিশন নিয়ে করেছে যে এটা একটা সাস্টেনেবল হবে। ওনারা ফ্যাক্টরি করার জন্য ফ্যাক্টরি করে নাই, ওনারা ইনস্টিটিউশন করার জন্য একটা ফ্যাক্টরি করেছে। পোশাক খাতের ক্ষেত্রে বৈচিত্র্যটা আসলে বৈচিত্র্যায়নটা কিভাবে সুনির্দিষ্টভাবে করা যায়? বৈচিত্র্য আপনি যদি করেন, একটা হচ্ছে কি, আগে আমরা করতাম টিপিক্যাল টেইলারিং, সব কিছু বায়ার দিয়ে দিত, ডিজাইন থেকে শুরু করে কোত্থেকে ফ্যাব্রিক, ইভেন কোত্থেকে ফ্যাব্রিক কিনতে হবে সব বলে দিত, আমরা খালি দর্জিগিরি করতাম। ঠিক আছে, এরপরে যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আসলো, আমাদের নিজস্ব ফ্যাব্রিক হলো, সুতা হলো। এখন যে গত 5-7 বছর যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই মোরলে যারা ভালো ফ্যাক্টরি, ইন হাউস ডিজাইন সেন্টার আছে। সো ডিজাইন সেন্টার আছে, আমরা নিজস্ব ডিজাইন নিয়ে বাইরের কাছে আসছি। তো আসার পরে অটোমেটিক এক ধরনের বৈচিত্র্য তৈরি হচ্ছে। কনসেপ্টটা কোত্থেকে আসলো, যত বড় একটা কোম্পানি হোক, সে H&M আর ইন্ডিটেক্স, ওনার এখানে যত ডিজাইনার আছে, সে 500 ডিজাইনার আছে। 500 ডিজাইনারের মাথা দিয়ে ঘুরে ফিরে কিন্তু ওই একই একটা মানুষের মাথা দিয়ে আর কত ধরনের আসবে। তো এটা যদি তার পুরো ওয়ার্ল্ড ওয়াইড ধরেন 500 সাপ্লায়ার আছে, তা প্রত্যেকটা সাপ্লায়ার যদি 5টা করে ডিজাইনার থাকে, তাহলে 2500 ডিজাইনার, তা 2500 মাথা কাজ করতেছে, ইন অ্যাডিশন টু দ্যাট 500। তাহলে বৈচিত্র্য আসবে। কারণ বৈচিত্র্য তো খালি ডিজাইনের ক্ষেত্রে না, এটার কন্টেন্ট, ধরেন যে ফ্যাব্রিকের সাথে রিলেটেড হলো ফাইবার, সে কটন অ্যান্ড ম্যানমেড। সো এখানে যখন আপনার জায়গায় একটা জায়গায় যখন সীমিত হয়ে যাবে যে আপনার কাপড় খালি কটন বেসড, তাহলে সেই ক্ষেত্রে বৈচিত্র্য আনাও একটা জায়গায় থমকে যাবে। আবার আপনার যদি ওইটা বাস্কেটটা বড় হবে থাকবে, যে আপনার কটন আছে, আপনার ম্যানমেড বলতে ফিলামেন্ট, মানে সে পলিস্টার, নাইলন, সিনথেটিক, হোয়াটএভার এটা আছে, তাহলে কিন্তু আপনার এটা ব্রডার হয়ে যাবে। তো অটোমেটিক হলো আপনার বৈচিত্র্য আসবে, যেটা শুরু হয়েছে। বাট ওই যে ধরেন আমাদের ছেলেমেয়েরা যারা আসছে, ওরা কিন্তু স্মার্ট। আর এই যে এখনটা হচ্ছে, এইটা কিন্তু সবই যে ওরা নিজের থেকে করছে এমন না, যে ওইখানে যে ইউরোপে যে ডিজাইনার বসে আসছে, ও কিন্তু এখান থেকে কিছু জিনিস ইনপুট দিচ্ছে। 2 নম্বর হচ্ছে যে আগে ধরেন আমাদের এটাই জানা ছিল না যে কালার ট্রেন্ড, এই ধরেন এখন 25 সাল, 27 সালে কোন কালারটা আসবে, 28 সালে কোনটা, এটা কিন্তু এসে গেছে। এটারও একটা কোম্পানি আছে, ওরা বলে যে দিস আর দ্য ট্রেন্ড আসতেছে। হ্যাঁ, তো
এইটাও তো আমাদের জানা ছিল না, কিন্তু এটা এখন আমরা জানি যে কালার ট্রেন্ড আছে বা অন্য মানে কন্টেন্ট কি আসবে সেটা আছে। সো এই বৈচিত্র্যগুলো আসছে, বা যে স্কেলে আসার কথা সেই স্কেলে না। এখন এটা ইন্ডিভিজুয়াল এফোর্ট লাগবে, এখানে গভর্নমেন্ট বা অন্য কেউ কিন্তু করে দিতে পারবে না। অ্যাসোসিয়েশন থেকে আমরা এনকারেজ করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যে প্রোডাকশন যে মেকানিজমটা আগে ছিল একদম কনভেনশনাল আর ট্র্যাডিশনাল, যে কত পিস হবে, এটা কিন্তু এখন আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে মানে এখন কিন্তু আবার এসএমবি, মানে একটা পোশাক তৈরি করতে কয় মিনিট লাগবে এবং কত বেশি করতে পারবেন নির্দিষ্ট মিনিটের ভিতরে, এটার উপর নির্ভর করে আপনার ইফিসিয়েন্সি। সেই ইফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য আপনার লাইন এখন ইঞ্জিনিয়াররা কাজ করছে। সেই ক্ষেত্রে হয়তো অ্যাসোসিয়েশন কাজ করবে, যে যারা এই ইঞ্জিনিয়ারিং সাপোর্ট নাই তাদেরকে আমরা গাইড করতে পারি। কিন্তু এই বৈচিত্র্যগুলো ওই নির্দিষ্ট ফ্যাক্টরিতে আসবে, এখানে অ্যাসোসিয়েশন এনকারেজ করবে, এখানে গভর্নমেন্টের খুব বেশি কিছু করার নাই। আমরা জানি যে পোশাক খাত একটা শ্রমঘন খাত। আমার প্রথম প্রশ্ন এই খাত নিয়ে আপনাকেই, সেটা হচ্ছে গিয়ে যে শ্রমিকের সংখ্যা আসলে কত? এটা খুব ভালো প্রশ্ন। সবসময় আমরা একটা নির্দিষ্ট রাউন্ড ফিগার দিয়ে দিই, 40 লাখ, 50 লাখ, 30 লাখ। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের ডাটাবেস চেক করলাম, এখন আছে 3.7 মিলিয়ন, 37 লাখ। এবং এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, বাট এরকম ম্যাসিভ পরিবর্তন হয় না, কিছু এই সেক্টর থেকে চলে যায়, নতুন ওয়ার্কার আসে। এটা হলো আপনার শ্রমিকের সংখ্যা। অসন্তোষের কথা বললেন, দেখেন অসন্তোষ দুই ধরনের, একটা হলো তৈরি করা অসন্তোষ, একটা হলো রিয়েল কজ, বেতন দিতে পারছে না নির্দিষ্ট তারিখে, এইটার জন্য যদি অসন্তোষ তৈরি হয় সেটা হলো একটা আইনসম্মত বিষয়। বাট আপনি গুজবের কারণে আপনি অসন্তোষ তৈরি করবেন। পরশুদিন একটা ফ্যাক্টরি গুজব ছড়ালো যে বায়ার বলে 2 কোটি টাকা দিছে ওই ফ্যাক্টরি মালিককে শ্রমিককে দেওয়ার জন্য, এখন ওই টাকা আমরা পাইলাম না কেন, শুরু হয়ে গেল গন্ডগোল। এটাও একটা অসন্তোষ। এটা যখন বাইরে আসবে, পথচারী যিনি যাচ্ছেন বা অন্য যারা যাচ্ছেন, শ্রমিক বাইরে আসছে মানে বেতন দেয়নি, আসলে বেতন দেওয়ার ইস্যু না, এখন অন্য ইস্যু। ঠিক আছে, তারপরে নতুন একটা যে ফিনোমেনা শুরু হয়েছিল বাজে, এখনও আছে যদিও একটু মাত্রা কম, আমার ফ্যাক্টরিতে সমস্যা, ফ্যাক্টরি ছুটি হয়ে গেল বা বের হয়ে গেল, ভাই বের হয়ে বাসায় চলে যান, আপনার ফ্যাক্টরিতে একটা ইনসিডেন্ট হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো আপনার না, আপনার ফ্যাক্টরি নামাবো, ওই ফ্যাক্টরি নামাই দেবো, ওইখানে ফ্যাক্টরি দিয়ে ঢিল মারা। তো এটা তো হইলো ইল মোটিভ থেকে। আপনারা সবসময় বলেন ইন্ধনদাতা থাকে, কারা এই ইন্ধনদাতা? দেখেন, ইন্ধনদাতা যদি আমি আইডেন্টিফাই করতে পারতাম, তাহলে তো ওখানে নিয়ে হইলো আইনসম্মত ইয়েতে যেতাম। এখানে কালচার, ঠিক আছে, যে প্রথমে হলো আমাদের সম্পর্কে আপনারা, আমরা মানে গণমাধ্যম, হ্যাঁ গণমাধ্যম, যে পারসেপশনটা আমাদের মাথায় হয়ে গেছে, চলে আসছে যে শ্রমিক অসন্তোষ মানেই বেতন ভাতার সমস্যা। না, আপনাদেরও অ্যানালিসিস করা উচিত, 10টা অসন্তোষ নিয়ে কাজ করেন, রিয়েলি কাজ করেন, দেখেন কোনটা কী কারণে। ঠিক আছে, সো এইখানে যখন হলো বয়স একটা ফ্যাক্টর, এই সেক্টরে কাজ করছে কারা, 18 বছর থেকে 30 বছর ম্যাক্সিমাম। তারপরে এই তারুণ্যের যেটা উত্তাপ, এটা তো আছেই, মানে হিরো হওয়া, যে ঠিক আছে একটা ঢিল ছুটতে পারলেই তো বিরাট কিছু, এটাও আছে। সো এইগুলা মাত্রা কমে আসছে, এবং আমরা আমাদের মেম্বারদেরকে যেটা অ্যাওয়ার করছি, এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে 81টা ফেডারেশনের সাথে বসছি, আমরা বলেছি যে দেখেন, আইনসম্মত যে কোনো দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করতে রাজি আছি, যৌক্তিক অযৌক্তিক এইসবের ভিতরে নাই, কারণ এটা আপেক্ষিক বিষয়, আপনার জন্য যেটা যৌক্তিক আমার জন্য সেটা যৌক্তিক না। সো কিন্তু আইন তো ফিক্স করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আপনাদের মেম্বারদের, আপনাদের যে শ্রমিক যাদের আছে অ্যাওয়ার করেন। আমাদের মেম্বারদেরকে আমরা বলছি ফ্যাক্টরি চালাইতে হলে ভাই আইন মানতে হবে। সো আইন যদি মানতে না পারেন অ্যাডভান্স ইন্টিমেশন দেবেন। আমাদের তো এক্সিট নেওয়ার একটা রাস্তা আছে, যদিও এক্সিট পলিসি নাই, হ্যাঁ, কিন্তু এন্ড অফ দ্য ডে ধরেন আমার কারণে আপনি সাফার করবেন, এটা তো হইতে পারে না। সো সেগুলো নিয়ে কাজ হচ্ছে। তো এটা সময়ের ব্যাপার। আজ থেকে 10 বছর 20 বছর আগে শ্রমিক ফেডারেশনের যে নেতারা ছিলেন, ওনাদের যে ইয়ে ছিল, মানে দক্ষতা অভিজ্ঞতা, এখন তো আরও বাড়ছে, তারাও এখন বুঝেন যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদেরও কিছু মেকানিজম তৈরি হয়েছে, সো আশা করি এটা কমে আসবে। আপনি আমি যদি একটু আবার
পেছনে যাই, আপনি বলছিলেন 28 লাখ শ্রমিক সংখ্যা, না 37 লাখ 37 লাখ। এটা কি বিজিএমএ, বিকেএমএ এবং বিটিএমএ তিনটা সঙ্গে? না বিটিএমএ না, এটা বিজিএমএ বিকেএমএ মিলে আমাদের ডাটাবেস এটা আছে। বিটিএমএ হলো টেক্সটাইল থেকে, ওদের ভিন্ন অ্যাসোসিয়েশন। এটা না, এই ডাটাবেজের অপব্যবহারের কথাও শোনা যায়। একবার একজন শ্রমিক এক কারখানা থেকে চলে গেলে সেই যে নামটা, সেই পরে আবার অন্য কোথাও চাকরি। এরকম একটা অভিযোগ আসার পরে আমাদের ডাটাবেজের যে প্যাটার্ন ওখানে আমরা এটা চেঞ্জ করে দিয়েছি। তো কোনো একটা ওয়ার্কার যদি কোনো ফ্যাক্টরিতে টার্মিনেটেড হয়, ওই টার্মিনেশনটা লেখা হচ্ছে না, ঠিক আছে? সো এগুলো তো এক্সারসাইজের বিষয়, তো ওখানে তো টার্মিনেট করা কিন্তু আইনসম্মত বিষয়। তো এখন হলো কি, আমি একজন শ্রমিক, আপনি আমাকে টার্মিনেট করলেন, আমার কোনো সমস্যা নাই, বাট ইউ হ্যাভ এভরি রাইট টু টার্মিনেট মি। ভাই তোমাকে আমার প্রয়োজন নেই, টার্মিনেট করলাম, এই পয়সা নিয়ে চলে গেল। যখনই ডাটাবেজে লেখা হলো যে এই ফ্যাক্টরি থেকে গেল টার্মিনেটেড, তখন অন্য ফ্যাক্টরির লোকজন মনে করলো এই টার্মিনেট হয়েছে মানে সামথিং রং। সো এই ধরনের একটা কনসেপ্ট চলে আসছে যে ইটস ব্ল্যাক লিস্টিং, এটাকে ব্ল্যাক লিস্টিং বলে একটা ট্যাগ দেওয়া হলো। সো আমরা টার্মিনেশন লিখছি না, ঠিক আছে? উনি ফ্যাক্টরি চেঞ্জ করছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন, সেটা সবচেয়ে বেশি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি স্বাক্ষর করেছে। শ্রমখাত নিয়ে আপনার কোনো উদ্বেগ আছে? না দেখেন, এখানে মানে একটা হলো আমাদের ইন্ডাস্ট্রি আমরা গ্রো করেছি কি জন্য, একটা ছিল এন্টারপ্রেনিউর স্কিল, হ্যাঁ, ওই ইয়েটা যে আমি একটা কিছু করব, ওইভাবেই কিন্তু ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে। বাট বিগেস্ট এখানে যে এক্স ফ্যাক্টর ছিল আমাদের শ্রমিক, ওনাদের জন্যই কিন্তু আজকে ধরেন আমাদের এত কিছুর পরে আমাদের ইনএফিশিয়েন্ট কাস্টমস, লজিস্টিক্স যাই আছে, কিন্তু আমরা গ্রোথটা করেছি বিকজ অফ দেম। হ্যাঁ, এফিসিয়েন্সিতে কম্পেয়ার করলেও দেখবেন যে আমরা অনেক লো, কিন্তু উই স্টিল মেক মানি, হ্যাঁ, বিকজ অফ দেম। তো দেয়ার আর ইন্টিগ্রাল পার্ট আমাদের বিজনেস, যে কোনো বিজনেস মডেলে। আর এখানে একটা জিনিস বলতে লাগবে যে সব ফ্যাক্টরি মানে এখানে যখন এইসব ইস্যুস আসে, এটাকে জেনারেলাইজ করে বলা হয়। হ্যাঁ, একটা ফ্যাক্টরি, একজন উদ্যোক্তা যখন ফ্যাক্টরি করে, ফ্যাক্টরি কিন্তু পুরো বাচ্চাদের মতন, মানে এটা নিজের বাচ্চার মতন। দ্যাট ফ্যাক্টরি গ্রোস, যেমন বাচ্চা বড় হয়, অ্যান্ড শ্রমিকরা কিন্তু এটা একটা ভেরি ইন্টিগ্রাল পার্ট, ওরা কিন্তু ফ্যামিলির মতন। সো নতুন জেনারেশন আমরা শ্রমিকদেরকে ওইভাবে দেখি না কখনো, আমরা দেখি ফ্যামিলির মতন ট্রিট করি আমরা সবাই। অ্যান্ড প্রেসিডেন্ট মহোদয় যে কথাটা বলেছে যে আমরা সবসময় দেখি যে এই একটা নতুন যে জিনিসটা হচ্ছে, একটা আতঙ্ক ঢুকেছে আমাদের মধ্যে, যে পাশের ফ্যাক্টরিতে আমি যতই আমি ধর শেরাটনের মতন 5 স্টার একটা হোটেলের মতন ফ্যাক্টরি চালাচ্ছে, কিন্তু পাশে ইভেন এই ইনসিডেন্টও হয়েছে রিসেন্টলি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, নুডলস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ওইখান থেকে ওইখানের প্রবলেম স্পিল ওভার হয়ে গার্মেন্টস, ওখানে 3-4টা গার্মেন্টস পাশাপাশি সব ভেঙে ফেললো। তো এই জিনিসটা কিন্তু যেটা হয়েছে, আমাদের কিন্তু সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে কিন্তু অনেক মেয়েরা আসছে এখন সামনে, হ্যাঁ। তো ইট বিকামস এ সিকিউরিটি কনসার্ন। তখন কেউ কিন্তু কোনো অভিভাবক আমি মনে করি না যে এইরকম সিচুয়েশনে চাবে যে ওনার মেয়ে এখানে সামনে এগিয়ে যাবে ইন্ডাস্ট্রিতে। তো এই টাইপের জিনিস যখন হয়, এটা কিন্তু ডেট্রিমেন্টাল টু দ্য এন্টায়ার ইকোসিস্টেম। আর আরেকটা জিনিস হলো যে মানে এখন যে বাস্তবতা যেটা ব্যবসার, মানে আমাদের যে আক্ষেপ যেটা আমি যদি বলি, ওটা হলো যে আমরা যেটা দিনকে দিন লক্ষ্য করছি, যে আমরাও তো চাই যে আমি যদি একটা শ্রমিককে যদি বেতন 20% বেশি দিতে পারি, আমরা তো চাবই দিতে, কিন্তু আমরা পারছি না। কারণ বাস্তবতা যেটা হলো, ওটা হলো যে আমরা এখন যখন ব্যবসা করছি, দিস ইজ অ্যাবাউট সার্ভাইভাল। সার্ভাইভ করাই এখন মেইন টার্গেট হয়ে গেছে আমাদের। অ্যান্ড আমরা ব্যবসা করছি দুজনের জন্য, একটা হলো ব্যাংক সুদ দিচ্ছি, একটা হলো সরকার ট্যাক্স দিচ্ছি। সো উই আর লেফট উইথ নাথিং। তো যেটা আছে ওইটা দিয়ে উই আর ট্রাইং টু সার্ভাইভ। অ্যান্ড মানে আমরা আশা করবো যদি এনেবলিং থাকে, তখন ডেফিনেটলি এখানে যদি আমার শ্রমিক যদি খুব খুশি থাকে, যদি ও যদি ভাবে যে সব ওর যে দাবিদার, ও যদি খুশি থাকে, আমার তো এফিসিয়েন্সি বাড়বে। এফিসিয়েন্সি বাড়লে লাভটা কার হবে? এটা তো আলটিমেটলি আমারই লাভ হবে। সো উই অলসো ওয়ান্ট দ্যাট। কিন্তু আনফর্চুনেটলি যেটা এখন রিসেন্টলি আমরা লক্ষ্য করছি, যে কিছু হলেই পোশাক সেক্টরকে স্পেশালি টার্গেট করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু করা উচিত নয়, কারণ এটা করলে ফরেন ইনভেস্টমেন্টও যদি দেখেন, এখানে একটা এফেক্ট আসবে। আর এই আরেকটা যেটা বড় প্রবলেম যেটা হলো যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিছু হলেই, আপনি বিবিসি যদি অনলাইনে যান, দেখবেন যে ওখানে ওই নিউজটা হেডলাইন নিউজের ওই ফার্স্ট পেজে উপরের প্যারাগ্রাফে থাকে।
সো ইট বিকামস ইন্টারন্যাশনাল ইয়ে। তখন যেটা হয় যে আমরা যারা অন্যরা যারা ব্যবসা করছি তখন আমাদেরও সমস্যা হয় এক্সপ্লেনেশন করা, ইয়ে করা, কী হয়েছে না হয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।